ওয়েট, একটা সেকেন্ড। বুকের বাম পাশটায় হাত দাও। ফিল করতে পারছো যে তোমার হার্ট ধুকপুক ধুকপুক করছে? মানে ব্যাপারটা আসলে কি হচ্ছে? আমাদের হার্ট অ্যাকচুয়ালি সংকুচিত হচ্ছে এবং প্রসারিত হচ্ছে। তো এই সংকোচন প্রসারণটা একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর ঘটছে। ঠিক আছে? একজন সুস্থ স্বাভাবিক মানুষের ক্ষেত্রে সেটা হইতে পারে মিনিটে ৭০, ৭২, ৭৫ এরকম র‍্যান্ডম যেকোনো একটা নাম্বার। ঠিক আছে? তো একটা কি হচ্ছে? আ নির্দিষ্ট একটা সময় পর একটা ঘটনা এটা বারবার রিপিট হচ্ছে। আবার অন্য একটা উদাহরণ দিতে পারি। আ খেলার মাঠে, পার্কে তোমরা দেখছো দোলনা দুলতেছে। তো এই যে দোলনাটা দুলতেছে, দোলনাটা একবার সামনে যাচ্ছে, উপরে উঠে যাচ্ছে যদ্দূর যাওয়া পসিবল। আবার দোলনাটা কি করতেছে? নিচে নেমে আসতেছে। এরপরে আবার পিছে চলে যাচ্ছে যদ্দূর যাওয়া পসিবল। আবার দোলনাটা নিচে নেমে আসতেছে। আবার সামনে যাচ্ছে যতটুক যাওয়া পসিবল। বাতাসের বাধার কারণে থেমে যাচ্ছে একটা সময়। তো এই ঘটনাটা রিপিটেডলি হচ্ছে। রিপিটেশন হচ্ছে। একই ঘটনা বারবার রিপিটেশন হচ্ছে। বা এই যে দোলনার যেই ব্যাপারটা বললাম, এইটা আমরা সরল দোলকের ক্ষেত্রেও বুঝতে পারি। একটা সরল দোলক বব সুতা দিয়ে আমরা ঝুলায় দিছি। তো ববটাকে আমরা টান দিলাম, একপাশে নিয়ে গেলাম, ছেড়ে দিলাম। তো ববটা কি করলো? সুই করে মাঝখানে আসলো। আবার সাই করে ডান পাশে চলে গেল, বাম পাশে চলে গেল। ওখান থেকে আবার মাঝে নেমে আসলো। আবার এখান থেকে ডান পাশে গেল, চলে গেল, যাচ্ছে। কন্টিনিউয়াস একই জিনিস হচ্ছে এবং এইখানেও দেখো একটা রিপিটেশনের ব্যাপার আছে। ঠিক আছে? আচ্ছা। এরপরে স্প্রিং এর কথা চিন্তা করি। স্প্রিং আমরা দেখছি বা ছবি দেখছি বা অবজেক্টটা সম্পর্কে আমাদের আইডিয়া আছে। ধরো একটা স্প্রিং এর সাথে একটা বস্তু আছে। সেটাকে টান দিয়ে ধরে রাখলে হবে না, টান দিয়ে ছেড়ে দিলাম মনে করো। তো টান দিয়ে ছেড়ে দিলে কি হবে? স্প্রিংটা দুলতে থাকবে, কাঁপতে থাকবে। ঠিক আছে? স্প্রিংটা ধরো টান দিয়ে নিচে টেনে ছেড়ে দিলাম, প্রসারিত করে ছেড়ে দিলাম। তো এটা কি করবে? লাফ দিয়ে একটু উপরে উঠবে, তারপর আরো উপরে উঠে যাবে, স্প্রিংটাকে সংকুচিত করবে, আবার নিচে নামবে, আবার একদম নিচে নেমে যাবে। এইভাবে হচ্ছে স্প্রিংটা দুলতে থাকবে। এই যে আমরা ডিফারেন্ট কয়েকটা গতি আমরা একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করতেছি বা বলতেছি, এগুলার কথা ফিল করার চেষ্টা করতেছি, সেটা আমাদের হৃদস্পন্দন হইতে পারে, এইটা হইতে পারে সরল দোলক বা দোলনার ওঠানামা হইতে পারে, বা হইতে পারে স্প্রিং এর যেই গতির কথা বললাম, টান দিয়ে ছেড়ে দিলাম, সাই 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 করে ও মুভ করতেছে। তো এই যে গতিগুলা, এই গতিগুলার মধ্যে কিছু কমন ব্যাপার আছে, কিছু সিমিলারিটিস আছে, কিছু আবার ডিসিমিলারিটিসও আছে। তো এই সমস্ত গতিকে অ্যাজ এ হোল আমরা বলি হচ্ছে পিরিয়ডিক মোশন বা পর্যাবৃত্ত গতি। তো আজকে এই ভিডিও লেকচারে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের ফিজিক্স ফার্স্ট পেপারের ৮ম অধ্যায় পর্যাবৃত্ত গতি। এই চ্যাপ্টারটা যদি কনসেপ্ট আমরা বুঝি ঠিকঠাক মতো, সহজ আমাদের জন্য। এবং এই পর্যাবৃত্ত গতির কনসেপ্ট আমাদের ফার্স্ট পেপারের যেটা ৯ম অধ্যায় তরঙ্গ, এই তরঙ্গ চ্যাপ্টারে পর্যাবৃত্ত গতির কনসেপ্ট দরকার হয়। কারণ তরঙ্গ প্রপাগেট করে, পর্যাবৃত্ত গতি থেকে বেসিক্যালি তরঙ্গের তৈরি হয়, সেইভাবে হচ্ছে চলাচল করে। তো ওইটা আরো বড় কথা। এরপরে যখন আবার আমরা ফিজিক্স সেকেন্ড পেপারে চলে যাই, সেকেন্ড পেপারের ৭ম অধ্যায়, সেটা হচ্ছে ভৌত আলোক বিজ্ঞান। সেখানেও আমরা তাড়িৎ চুম্বকীয় তরঙ্গের কথা বলি। ওখানে একটা তড়িৎ ক্ষেত্র থাকে, একটা চৌম্বক ক্ষেত্র থাকে, ওইখানেও একটা প্রপাগেশনের একটা ব্যাপার থাকে। সো ওইখানেও একটা চার্জের সিম্পল হারমোনিক মোশন, এরকম একটা কম্পনের ব্যাপার স্যাপার থাকে, পিরিয়ডিক মোশনের একটা ব্যাপার স্যাপার থাকে। তো এই সমস্ত বিষয় নিয়ে আমাদের হচ্ছে এই পর্যাবৃত্ত গতি। সো পর্যাবৃত্ত গতিটা আমাদের এইচএসসির জন্য বেশ ইম্পর্টেন্ট, এবং যে কোনো ধরনের অ্যাডমিশন, সেটা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন হইলে তো অবশ্যই, সেই সাথে ভার্সিটি অ্যাডমিশন টেস্টেও এই পর্যাবৃত্ত গতির কনসেপশন থেকে সরল ছন্দিত স্পন্দন, বেসিক্যালি আমরা আস্তে আস্তে সরল ছন্দিত স্পন্দনের দিকেই যাব, এটাই আমাদের লক্ষ্য উদ্দেশ্য। তো এই সমস্ত কিছু নিয়ে আমাদের বেশ কিছু কনসেপশন আছে, সহজ, বুঝতে পারলে আমাদের জন্য সহজ, ভালো। তো আশা করছি তোমাদের সবার সিম্পল হারমোনিক মোশন, সরল ছন্দিত স্পন্দন, পর্যাবৃত্ত গতি, এই রিলেটেড যা কিছু কনসেপশন দরকার, সেই সব কিছু আমরা ইনশাল্লাহ এই ভিডিও সিরিজের মধ্যে দিয়ে সলভ করতে পারবো। ঠিক আছে? আমি মাসুদ জাভেদ জিমি, পড়াশোনা করেছিলাম বুয়েটে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ, এবং আপনাদের সাথে দেখা হয়েছে ফিজিক্স ক্লাসে। তো আমাদের আজকের ক্লাসের টপিকগুলো কি কি? আজকের ক্লাসে আমাদের টপিকগুলো হচ্ছে পর্যাবৃত্ত গতি, স্পন্দন গতি, এরপরে বলা হয়েছে সরল ছন্দিত গতির সমীকরণ। তো না, আমরা সরল ছন্দিত গতির
সমীকরণটা আমরা মোস্ট প্রবাবলি আজকে দেখব না, এইটা মোস্ট লাইকলি আমরা হচ্ছে নেক্সট ক্লাসে দেখব, যে এটা হইতে পারে আমাদের লেকচার নাম্বার 2। এবং আজকে বেসিক্যালি আমরা এইখান থেকে কি দেখতে চাই, আমরা এখান থেকে সরল ছন্দিত স্পন্দন। তো আমরা বেসিক্যালি এই 3 ধরনের মোশনকে সম্পর্কে জানবো, 3 ধরনের গতির কথা জানবো। ফার্স্ট এরটা কি বললাম? ফার্স্ট এরটা বললাম হচ্ছে পর্যাবৃত্ত গতি। এই পর্যাবৃত্ত গতিকে আমরা বলতে পারি হচ্ছে পিরিয়ডিক মোশন। পিরিয়ডিক মোশন। এরপরে হচ্ছে স্পন্দন গতি। স্পন্দন মানে স্পন্দন গতির এটা আমরা বুঝবো সামনে গেলে, ওই যে দোলনার যে আসা যাওয়াটা ছিল বা সরল দোলকের আসা যাওয়াটা ছিল, এই ধরনের গতিকে আমরা বলি হচ্ছে স্পন্দন গতি, বা এইটাকে আমরা বলতে পারি অসিলেটরি মোশন। আর লাস্টে এই যে আমাদের আছে সরল ছন্দিত স্পন্দন, যেটা নিয়ে আমাদের অনেক অনেক কথাবার্তা হবে, সেইটা আমরা বলবো হচ্ছে সিম্পল হারমোনিক অসিলেশন। তো এই সিম্পল হারমোনিক অসিলেশন বা পিরিয়ডিক মোশন, এইটার প্রভাব তোমরা যদি ইঞ্জিনিয়ারিং এ পড়ো বা ফিজিক্সে পড়ো, ম্যাথে পড়ো, যে কোনো অ্যাপ্লাইড সায়েন্সে যদি পড়ালেখা করো ভার্সিটিতে উঠে, তুমি তখন দেখবা অনেক বেশি পরিমাণে তোমার এই সিম্পল হারমোনিক মোশন নিয়ে পড়াশোনা করতে হচ্ছে। যেমন ধরো মেকানিক্যালের কথা যদি বলি, মেকানিক্যাল যে কোনো ডিভাইস, যে কোনো অ্যাঙ্গুলার রোটেশন, যেখানে ক্র্যাঙ্কশ্যাফট আছে, ঠিক আছে, এই সমস্ত জায়গাগুলাতে হচ্ছে পিরিয়ডিক মোশন চলে আসে। আবার মনে করো একটা সিলিন্ডার পিস্টন উঠানামা করতেছে, এইটা এক ধরনের পিরিয়ডিক মোশন। আবার ধরো গাড়ির সাসপেনশন ঝাঁকুনি কমানোর জন্য শক অ্যাবজর্ভার বলে থাকি আমরা, তো ওই শক অ্যাবজর্ভারটা বেসিক্যালি হচ্ছে এই সরল ছন্দিত স্পন্দন সিম্পল হারমোনিক অসিলেশনের যে থিওরি আছে, এই থিওরির উপর বেস করে তৈরি হয়েছে। তারপরে এরপরে মানে যে কোনো ধরনের তরঙ্গের কথা যদি আমরা বলি, ধরো ইলেকট্রিক্যাল ওয়েভ, যখন এসি নিয়ে পড়াশোনা করা হবে অল্টারনেট কারেন্ট নিয়ে, তো তখন দেখবা যে ওই ওয়েভটার প্রপাগেশনের ক্ষেত্রে আমাদের সিম্পল হারমোনিক অসিলেশন চলে আসতেছে, বা লাইটের প্রপাগেশনের ক্ষেত্রেও বেশি, লাইট তৈরি হওয়ার ক্ষেত্রেই বেসিক্যালি সিম্পল হারমোনিক অসিলেশনটা দরকার হচ্ছে। তো এইটার প্রভাব আমাদের অ্যাপ্লাইড সায়েন্সে, আমাদের দৈনন্দিন জীবনে সর্বত্রই অনেক বেশি। আবার যেমন ধরেন আমরা অনেকের বাসায় হয়তো জেনারেটর আছে বা পানির মোটর আছে, তো ওই জেনারেটর পানির মোটর কিন্তু ভাইব্রেট করতে পারে অনেক জোরে। সো ওই ভাইব্রেশনটা কমানোর জন্য, মানে নয়েজ রিডাকশনের জন্য বা ভাইব্রেশন রিডাকশনের জন্য আমরা কি করে থাকি, এই সিম্পল হারমোনিক অসিলেশনের একটা কনসেপ্ট ব্যবহার করি, ড্যাম্পিং বলা হয় সেটাকে, ড্যাম্প অসিলেশন, সেটা অনেক বড় জিনিস, সেটা আমাদের এইচএসসি সিলেবাসে নাই। তো এই সমস্ত কিছু হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের বিষয়। সো আমরা আপাতত কি করতে চাই, আমরা আপাতত আগে পর্যাবৃত্ত গতি, স্পন্দন গতি এবং সরল ছন্দিত স্পন্দন, এই 3টা জিনিস বলতে কি কি বুঝায়, আমরা এই জিনিসপত্রগুলো আগে একটু ভালোভাবে বুঝতে চাই। আচ্ছা, সবার আগে চলে আসি হচ্ছে পর্যাবৃত্ত গতি। তো পর্যাবৃত্ত গতি এটা বোঝাটা খুব সহজ। পর্যাবৃত্ত গতির আমরা শুরুতে যতগুলো এক্সাম্পলের কথা বলছি, সেটা হৃদস্পন্দন হইতে পারে, সেইটা দোলনার আসা যাওয়া, সরল দোলকের আসা যাওয়া, বা স্প্রিং এর উঠানামা, যতগুলা হইতে পারে সবগুলাই পর্যাবৃত্ত গতি। তো এতগুলা গতি একসাথে ভিজুয়ালাইজ করার দরকার নেই, আমরা একটা জিনিসকে নিয়ে বুঝি, তাইলে এইটা থেকে আমরা বাকিটা ডেভেলপ করতে পারবো। আমি ধরে নিলাম একদম সিম্পল জিনিস, আমাদের একটা ঘড়ি আছে, ওয়াল ক্লক আছে, রিস্ট ক্লক হইতে পারে। এই যে ঘড়িটা আছে, এই ঘড়িটার আমি চিন্তা করলাম সেকেন্ডের কাঁটা, এটা হচ্ছে 12, এই জায়গায় হচ্ছে 3, এইখানটায় 6, এইখানটায় হচ্ছে 9। তো এই ঘড়িটার সেকেন্ডের কাঁটাটা আমি মনে করলাম এই হচ্ছে এটার সেকেন্ডের কাঁটা। তো এই যে সেকেন্ডের কাঁটাটা আছে, সেকেন্ডের কাঁটাটা কি করবে, ঘুরবে। 12 থেকে শুরু করে 1 2 3 6 9 10, আবারও 12তে যাবে। তো খেয়াল করো সেকেন্ডের কাঁটাটা ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরতেছে, সেকেন্ডের কাঁটাটা কি করতেছে, ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরতেছে। ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরে 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 আবারও সে একই বিন্দুতে ফেরত আসতেছে। এখানে তো অনেকগুলো বিন্দু, আমি ধরে নিলাম যে আমি সাপোজ এই 12টাকে মার্ক করলাম, যে সেকেন্ডের কাঁটাটা কি করতেছে, সেকেন্ডের কাঁটাটা ঘুরে আবার 12তে ফেরত আসলো, আবার 12তে ফেরত আসলো। তো এই যে 12তে ফেরত আসতেছে, 12তে ফেরত আসতেছে,
এখানে দুইটা জিনিস একটু মাথায় রাখতে হবে। কি কি দুইটা জিনিস? এক হচ্ছে যে ও একটা নির্দিষ্ট সময় পর পর সে এই কাজটা করতেছে, নির্দিষ্ট সময় পর পর। এই যে সেকেন্ডের কাঁটাটা ঘুরে আবার 12তে আসতেছে, সে কি করতেছে? নির্দিষ্ট সময় পর পর, 60 সেকেন্ড পর। সাপোজ আমি ধরেই তো নিছি এটা সেকেন্ডের কাঁটা, সো সেকেন্ডের কাঁটা যদি হয়, তাহলে ও আসলে কি করতেছে? ও আসলে হচ্ছে 60 সেকেন্ড পর পর সেকেন্ডের কাঁটা কি করতেছে? সেকেন্ডের কাঁটাটা হচ্ছে 60 সেকেন্ড পর পর। ঠিক আছে, সেকেন্ডের কাটার জন্য আমরা ধরে নিলাম, তাহলে কতক্ষণ পর পর? 60 সেকেন্ড পর পর ও ঘুরে 12কে অতিক্রম করতেছে। নট অনলি 12, যে কোনো বিন্দু 3কে অতিক্রম করতেছে 60 সেকেন্ড পর, 12কে অতিক্রম করতেছে 60 সেকেন্ড পর। তাইলে বুঝলাম যে একটা টাইম ইন্টারভেল ফিক্স আছে, একটা নির্দিষ্ট সময় ব্যবধান পর পর ও একটা কাজ রিপিট করতেছে। ওই যে শুরুতে রিপিটেশনের কথা বলছিলাম, রিপিটেডলি করতেছে। সো একটা নির্দিষ্ট সময় পর পর ও একটা কাজ করতেছে। তো এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি যে এখান থেকে টাইমের একটা ধারণা পাইছি। সেকেন্ড আরেকটা ধারণা আমরা পাই, সেইটা একটু খেয়াল করো। ধরো এই যে 12টাকে সে অতিক্রম করতেছে, এখন ঘড়ির সেকেন্ডের কাঁটা তো একটা ডিরেকশনেই ঘুরে, ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরে, এই জন্যই তো নামটা ক্লকওয়াইজ হয়েছে। ব্যাপারটা তো এরকম হয় না, সেকেন্ডের কাঁটার কখনো মনে হইলো আরে আমি অর্ধেক একদিকে গেলাম, বাকি অর্ধেক আমি একটু উল্টা দিকে যাই। ঠিক আছে, অর্ধেক সকাল থেকে দুপুর হইলো, আবার দুপুর থেকে সকাল হইলো, সেটা তো হয় না, তাই না? তো সেকেন্ডের কাঁটা বা মিনিটের কাঁটা, ঘন্টার কাঁটা, ওরা একই ডিরেকশনে ঘুরতে থাকে, তো ঘটনাটা কি হয়? ধরো আমি তো 12কে টার্গেট করছি, তো এই যে 12টা আছে, এই 12, এটাকে যদি একটা পয়েন্ট চিন্তা করি, সেকেন্ডের কাঁটাটা এই 12 নামক বিন্দুটাকে অলওয়েজ একই দিক থেকে অতিক্রম করতেছে না? এই 12কে কি করতেছে? 12কে ও অলওয়েজ একই দিক থেকে অতিক্রম করে চলে যাচ্ছে। বারবার কি করতেছে? বারবার হচ্ছে ওকে একই দিক থেকে অতিক্রম করতেছে। তাহলে এইখান থেকে আরেকটা জিনিস পাইলাম যে একটা নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে অতিক্রম করে। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে আমরা দুইটা আইডিয়া পাইলাম যে একটা নির্দিষ্ট সময় পর পর টাইম ইন্টারভেলটা ফিক্স রেখে একটা নির্দিষ্ট সময় পর পর কোনো একটা বিন্দুকে একই দিক থেকে অতিক্রম করবে। সো এই ঘটনা যদি ঘটাইতে পারে কোনো একটা গতি, তাহলে সেই গতিটাকে আমরা কি বলবো? সেই গতিটাকে আমরা বলবো হচ্ছে পিরিয়ডিক মোশন বা পর্যাবৃত্ত গতি। ঠিক আছে, আচ্ছা। তো এই এক্সাম্পলটা দেওয়ার পরেই অনেকের কাছে এটা মনে হইতে পারে আরে পর্যাবৃত্ত গতি এটা বোধহয় ঘুরলেই হয়, ঘুরে এক বিন্দুতে আসতে হয়। ঠিক আছে, বৃত্তাকার পথে ঘুরলে পর্যাবৃত্ত গতি হয় না, এটা এন্টায়ারলি নট নেসেসারি। সাপোজ আমি চিন্তা করলাম আমার কোনো একটা শেপ হচ্ছে এরকম একটা র্যান্ডম শেপ, বা মনে করলাম একটা ত্রিভুজই ধরি না কেন, এই মনে করি একটা ত্রিভুজ। ঠিক আছে, এইটাও একটা পর্যাবৃত্ত গতি হইতে পারে যদি টাইম ইন্টারভেলটা ফিক্স থাকে, যদি এই দিক দিয়ে কোনো একটা পার্টিকেল ঘুরতে থাকে, যদি সময় ব্যবধান একই থাকে। যে ধরো সাপোজ এইখানে একটা পয়েন্ট ধরলাম, এই পয়েন্টটা ধরলাম হচ্ছে এ, তাহলে এই এ পয়েন্টটাকে অতিক্রম করতেছে কোত্থেকে? এ পয়েন্টটাকে অতিক্রম করতেছে এই পার্টিকেলটা নিচের থেকে, এ পার্টিকেলটাকে অতিক্রম করতেছে কোত্থেকে? নিচের থেকে। সো এই নিচের থেকে অতিক্রম করতেছে, তো একটা টাইম ইন্টারভেল ফিক্স ধরে নিলাম 2 সেকেন্ড পর পর। ঠিক আছে, 2 সেকেন্ড পর পর সেই বিন্দুটাকে সে বারবার হচ্ছে অতিক্রম করতেছে। সো এটা কি হইতে পারে? এটা একটা পিরিয়ডিক মোশন হইতে পারে, এটা একটা পর্যাবৃত্ত গতি হবে। বা এইখান থেকে মনে করো কোনো একটা বস্তুর গতিপথ হচ্ছে এরকম, সো এই যে বস্তুটা ঘুরতেছে, এখানেও যদি টাইম ইন্টারভেল ফিক্স থাকে, একটা নির্দিষ্ট সময় পর পর সে যদি একটা নির্দিষ্ট বিন্দুকে বারবার একই দিক থেকে অতিক্রম করে, তাহলে সেই গতিটাকে আমরা কি বলবো? সেই গতিটাকে আমরা বলবো হচ্ছে পর্যাবৃত্ত গতি। ইভেন
কোনো একদম র্যান্ডম অ্যামিবা টাইপসের কোনো রাস্তা যদি হয় এবং এই যদি এ বিন্দু হয় এবং কোনো একটা পার্টিকেলের মোশন যদি হয় হচ্ছে এই রকম, কোনো একটা পার্টিকেলের মোশন যদি হয় হচ্ছে এই রকম, এই 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 ঘুরতেছে পার্টিকেলটা কি করতেছে এরকম র্যান্ডম এলোমেলো এলোমেলো হিজিবিজি হিজিবিজি পথে ও ঘুরতেছে। কিন্তু এইখানেও খেয়াল করো ও অলওয়েজ এ বিন্দুটাকে একই দিক থেকে অতিক্রম করতেছে এবং সময়টাও এখানে ফিক্স, সময়টা ফিক্স মাস্ট, নির্দিষ্ট সময় পরপর এটা ফিক্সড, নির্দিষ্ট সময় পরপর কোনো একটা বিন্দুকে একই দিক থেকে যদি বারবার অতিক্রম করে তাহলে সেই বস্তুর গতিকে আমরা কি বলি, সেই বস্তুর গতিকে আমরা বলি হচ্ছে পর্যাবৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন। তো এখান থেকে আমরা এইটুকু আইডিয়া পাইলাম যে পিরিয়ডিক মোশনের বেসিক্যালি কোনো ফিক্স কি বলবো এটাকে, কোনো শেপ নাই, ঠিক আছে, এটা যে কোনো কিছু হইতে পারে, ত্রিভুজ, চতুর্ভুজ, বর্গাকার, র্যান্ডম, হিজিবিজি হিজিবিজি যে কোনো কিছু হইতে পারে, এই দুইটা প্রপার্টি ফিক্সড, ঠিক আছে। তো এখান থেকে এই জায়গা থেকে আমরা কি পাইলাম, এই জায়গা থেকে আমরা পাইলাম হচ্ছে পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতি, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে একটা ছোট্ট কথা একটু বলে দেই, সেটা হচ্ছে এই যে দেখো নির্দিষ্ট সময় পর পর, এই যে নির্দিষ্ট সময় পর পর, যেমন ঘড়ির সেকেন্ডের কাঁটা কতক্ষণ পর পর একটা বিন্দুকে অতিক্রম করবে, 60 সেকেন্ড পর পর, মিনিটের কাঁটা 60 মিনিট পর পর, ঘন্টার কাঁটা 24 ঘন্টা পর পর, হ্যাঁ না, ঘন্টার কাঁটা 12 ঘন্টা পর পর। তো এই যে একটা নির্দিষ্ট সময় পর পর একটা বিন্দুকে বারবার অতিক্রম করতেছে, এই নির্দিষ্ট সময়টাকে আমরা একটা নাম দিয়ে ডাকি, এই নামটা হচ্ছে পর্যায়কাল। এটাকে আমরা কি বলি, এইটাকে আমরা বলি হচ্ছে পর্যায়কাল। এটাকে লেখার সময় আমরা ক্যাপিটাল টি দিয়ে লিখি, সামনে এটাকে নিয়ে আমাদের বিশাল কথাবার্তা পড়াশোনা আছে। সো পর্যায়কালটা কি, পর্যায়কালটা হচ্ছে ওই যে কোনো একটা কাজ যেও করতেছে, কোনো একটা বিন্দুকে বারবার একই দিক থেকে অতিক্রম করতেছে এবং একটা নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করতেছে, ওই নির্দিষ্ট সময় পর পর ওই নির্দিষ্ট সময়টা কি, ওই নির্দিষ্ট সময়টা হচ্ছে পর্যাবৃত্ত গতি, সরি ওই নির্দিষ্ট সময়টা হচ্ছে পর্যায়কাল। নির্দিষ্ট সময়টা কি, নির্দিষ্ট সময়টা হচ্ছে পর্যায়কাল, টাইম পিরিয়ড, ঠিক আছে। তো এখান থেকে এইটুকু বুঝলে মোটামুটি আমাদের পর্যাবৃত্ত গতির বেসিক ধারণাটা ক্লিয়ার আশা করি। আচ্ছা, এবার আমরা একটু সামনের দিকে যাই, এইবার আমরা একটু কথা বলতে চাই হচ্ছে স্পন্দন গতি নিয়ে বা অসিলেটরি মোশন। স্পন্দন গতি বা অসিলেটরি মোশন। স্পন্দন গতির ব্যাপারটা কিরকম, স্পন্দন গতির ব্যাপারটা হচ্ছে এরকম, জাস্ট ইমাজিন করো, বা ইমাজিন করার দরকার কি, আমরা সুন্দর একটা সরল দোলককে যদি চোখে দেখে ফেলি, এই সরল দোলকটাকে আমি কি করলাম, সরল দোলকটাকে আমি এই পাশে নিয়ে গেলাম, এই পাশে নিয়ে আমি সরল দোলকটাকে কি করছি, ছেড়ে দিছি, সরল দোলকটাকে এই পাশে নিয়ে আমি কি করছি, সরল দোলকটাকে এই পাশে নিয়ে আমি ছেড়ে দিছি। তো যখনই আমি সরল দোলকটাকে ছেড়ে দিব, ববটাকে ছেড়ে দিব, তো এই ববটা কি করবে, ববটা ঘুরে এই পর্যন্ত আসবে, তো টেও 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 ববটা ঘুরে এই পর্যন্ত আসলো, আবার এখান থেকে ববটা ঘুরে টেও 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 ববটা ঘুরে এই পর্যন্ত যাবে, ঠিক আছে, এই আসলো এই গেল। তো এই গতিটা বুঝতে পারতেছি। তো স্পন্দন গতি হচ্ছে একটা স্পেশাল টাইপের পর্যাবৃত্ত গতি, আমরা পরে গিয়ে এগুলো আরো ডিটেলস কথাবার্তা বলবো। স্পন্দন গতি হচ্ছে একটা স্পেশাল টাইপের পর্যাবৃত্ত গতি, যেই পর্যাবৃত্ত গতিতে একটা যাওয়া আসা এদিক ওদিক, বা ইংরেজিতে এটাকে আমরা বলতে পারি হচ্ছে টু অ্যান্ড ফ্রো পিরিয়ডিক মোশন, ঠিক আছে। স্পন্দন গতি বা এই অসিলারেটরি মোশনটাকে বলা যায় হচ্ছে টু অ্যান্ড ফ্রো পিরিয়ডিক মোশন। টু অ্যান্ড ফ্রো মানে কি, মানে যাওয়া আসা করতেছে, এদিক ওই দিক যাওয়া আসা করতেছে। এই যে ববটা আছে সে একবার হচ্ছে ডান পাশে চলে গেল, যদ্দূর যাওয়া পসিবল, ওখান থেকে যাওয়ার পর আবার আস্তে আস্তে নিচে নেমে আসলো, আবার বাম পাশে আসলো,
আবার সে ডান পাশে গেল। এই যে যাওয়া আসা করছে এই ধরনের যাওয়া আসা টাইপসের গতিকে আমরা বলি কি, আমরা বলি হচ্ছে স্পন্দন গতি। তো স্পন্দন গতির যদি আমরা বেসিক বৈশিষ্ট্যের কথা বলি, প্রথম কথা হচ্ছে এটা একটা পর্যাবৃত্ত গতি হইতে হবে। এখন এখানে অনেকেরই খটকা লাগতে পারে, সেটা হচ্ছে সাপোজ আমি বললাম যে এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা ধরে নিলাম হচ্ছে এ বিন্দু। এই পয়েন্টটাকে কি বললাম? এই পয়েন্টটাকে বললাম হচ্ছে এ বিন্দু। এখন আমাদের শুরুতে কি কথা ছিল? আমাদের শুরুতে পর্যাবৃত্ত গতিতে এই কথা ছিল না যে একটা নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে অতিক্রম করে। একটা নির্দিষ্ট বিন্দুকে কি করে? একই দিক থেকে অতিক্রম করে, এরকম একটা কথা তো ছিল। কিন্তু এখানে এসে তো আমরা দেখতেছি একবার এই এ বিন্দুটাকে অতিক্রম করতেছে এই দিক থেকে, এ বিন্দুটাকে একবার সে অতিক্রম করতেছে এই দিক থেকে, অতিক্রম করে এদিকে চলে গেল, আবার সে অতিক্রম করতেছে এই দিক থেকে। তাহলে তো এ বিন্দুটাকে অতিক্রম করতেছে কি দুই দিক থেকে অতিক্রম করতেছে না? তাহলে তো ভেজাল হয়ে গেল। তাহলে কি আমরা স্পন্দন গতিকে পর্যাবৃত্ত গতি বলতে পারবো? এখানে একটা কাহিনী আছে, আসেন আমরা কাহিনীটা বুঝি। কাহিনীটা কি? কাহিনীটা হচ্ছে, খেয়াল করো, এই যে বলছিলাম একটা নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে অতিক্রম করে, এটা আমরা লিখছিলাম কোথায়? সেকেন্ড পয়েন্টে। নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে অতিক্রম করে, এটা হচ্ছে আমাদের পয়েন্ট নাম্বার 2। 1 নাম্বার পয়েন্ট কি ছিল? নির্দিষ্ট সময় পরপর। 1 নাম্বার পয়েন্ট কি? নির্দিষ্ট সময় পরপর, টাইম পিরিয়ড বা পর্যায়কাল। একটা নির্দিষ্ট সময় পরপর একটা বিন্দুকে একই দিক থেকে অতিক্রম করবে। ঘটনা ক্লিয়ার? আচ্ছা আসেন তাহলে এই ফান্ডাটা এবার আমরা একটু বোঝার চেষ্টা করি। ধরেন এই যে পার্টিকেলটা আছে, এই পার্টিকেলটা, এইটা যদি এ বিন্দু হয়, ধরে নিলাম এইটা হচ্ছে বি বিন্দু, এইটা হচ্ছে বি প্রাইম বিন্দু। তাইলে ও যখন বি থেকে বি প্রাইমে যায়, মনে করি ওর সময় লাগে হচ্ছে 2 সেকেন্ড। ছেড়ে দিছি, বি থেকে ছেড়ে দিছি, বি থেকে ছেড়ে দিলে ও সুই করে বি প্রাইমে চলে গেছে। সময় লাগছে কতক্ষণ? সময় লাগছে হচ্ছে 2 সেকেন্ড। ঠিক আছে? আচ্ছা, এখন বি থেকে ও মনে করি এতে আসছে। বি থেকে কোথায় আসছে? এতে আসছে। তো বি থেকে এতে আসতে ওর সময় লাগে কতক্ষণ? বি থেকে এতে আসতে ওর সময় লাগে হচ্ছে 1 সেকেন্ড। বি থেকে এতে আসতে সময় লাগছে কতক্ষণ? 1 সেকেন্ড সময় লাগছে। আচ্ছা, তাহলে আমি চিন্তা করি যে 1 সেকেন্ড পর, 1 সেকেন্ড পর এই ববটা এ বিন্দুকে অতিক্রম করতেছে কোন দিক থেকে? ছেড়ে দিছি, বি বিন্দু থেকে ছেড়ে দিছি। তাহলে বি বিন্দু থেকে ছেড়ে দিলে ও কি করছে? ও হচ্ছে এ বিন্দুটাকে অতিক্রম করছে। তাহলে এ বিন্দুটাকে অতিক্রম করছে, তাহলে অতিক্রম করছে কোন দিক থেকে? অতিক্রম করছে, এইটাকে আমরা কি বলবো? এটাকে যদি আমরা বাম দিকই বলি, যে এখান থেকে বাম দিক থেকে অতিক্রম করছে, বাম দিক থেকে অতিক্রম করছে। তাইলে এই যে বাম দিক থেকে অতিক্রম করলো, তাহলে বাম দিক থেকে অতিক্রম করলো কতক্ষণ পর? 1 সেকেন্ড পর। ঠিক আছে? আচ্ছা, এবার 1 সেকেন্ড পর এখানে আসছে, এ বিন্দুতে আসছে, ও এখান থেকে বি প্রাইমে গেছে, তাহলে কত হইলো? 2 সেকেন্ড মোট, শুরু থেকে 2 সেকেন্ড। আচ্ছা, আবার এখান থেকে এতে আসছে, এটা আমরা আপাতত হিসাব না করি, এখানে উল্টা দিক দিয়ে গেছে, এটা আমরা হিসাব না করি। বি থেকেও আবার এতে আসছে, সময় লাগছে কত? 3 সেকেন্ড। এখান থেকে আবার বিতে গেছে, সময় লাগছে কত? 4 সেকেন্ড। আচ্ছা, বি থেকে আবারও এতে আসছে, সময় লাগবে কত? আরেকটা সেকেন্ড, 5 সেকেন্ড। তাইলে এখানে আমি দেখলাম যে ও 5 সেকেন্ড পর, 5 সেকেন্ড পর ও আবারও এ বিন্দুটাকে অতিক্রম করছে। কোন পাশ থেকে? বাম পাশ থেকে। আমি এই সাইডটাকে বাম পাশ বুঝাচ্ছি। বিটাকে আমি ধরে নিয়েছি এটা হচ্ছে লেফট সাইড, বাম পাশ থেকে অতিক্রম করছে। তাহলে কতক্ষণ পরে? 5 সেকেন্ড পরে। তাহলে এখানে গেছে 6, আসছে 7, এখানে গেছে 8, আবার নিচে নামছে কত? 9 সেকেন্ড। তাহলে এইখানে দেখো ও আসছে হচ্ছে 9 সেকেন্ড পর। আবারও ও এই এ বিন্দুটাকে অতিক্রম করতেছে বাম পাশ থেকে কতক্ষণ পরে? ও অতিক্রম করতেছে 9 সেকেন্ড পরে। তো আবারও গেল 10, 11, 12, 13,
তাইলে আবারও দেখো এইখান থেকে আসছে কি, এখান থেকে আসছে হচ্ছে 13 সেকেন্ড। তো আমি আর যাব না। তো এইখান থেকে দেখেন আপনারা একটা প্যাটার্ন খুঁজে পাচ্ছেন কিনা। একটা নির্দিষ্ট সময় পর পর, শুরুতে কত ছিল, কখন আসছিল 1 সেকেন্ড, তার কতক্ষণ পর আবার অতিক্রম করছে, একই দিক থেকে অতিক্রম করছে কতক্ষণ পর, 5 সেকেন্ড পর, আবারও একই দিক থেকে অতিক্রম করছে কতক্ষণ পর, 9 সেকেন্ড পর, আবারও একই দিক থেকে অতিক্রম করছে কতক্ষণ পর, 13 সেকেন্ড পর। তার মানে প্রতি 4 সেকেন্ড পর পর, প্রতি 4 সেকেন্ড পর পর এই এ বিন্দুটাকে, এই ববটা অতিক্রম করতেছে একই দিক থেকে, অতিক্রম করতেছে একই দিক থেকে। ঠিক আছে, এটা কি বুঝাইতে পারছি? ক্লিয়ার? এটা বাম পাশ না ধরে ডান পাশ ধরলে ভালো হইতো। বাম পাশ ডান পাশ যেটা সুবিধা হয় সবসময় এইটা মনে রাখেন, একই দিক থেকে অতিক্রম করতেছে একটা নির্দিষ্ট সময় পর পর, একই টাইম পর পর অতিক্রম করতেছে। এখন আপনি যদি উল্টাটা দেখতে চান যে ভাই ওই পাশের ঘটনাটা কি হইলো সেটা একটু দেখি, হ্যাঁ আসেন সেটা একটু দেখি। এখানেও একই ঘটনা ঘটবে, যে এখান থেকে ছাড়ছি, বি থেকে ছাড়ছি, তাহলে বি থেকে বি প্রাইমে গেছে কত সময় লাগছে, 2 সেকেন্ড। এখান থেকে আসছে কয় সেকেন্ড, 3 সেকেন্ড। তাহলে এখানে ফার্স্টে আমি কত পাইলাম, 3 সেকেন্ড। আচ্ছা, 4, 5, 6, আবার আসছে 7, 7 সেকেন্ড পর, 8, 9, 10, 11, 11 সেকেন্ড পর, 12, 13, 15, সরি 12, 13, 14, 15, এই হচ্ছে 15। তাহলে এখানেও খেয়াল করো 3 থেকে 7 4 সেকেন্ড, 7 থেকে 11 4 সেকেন্ড, 11 থেকে 15 4 সেকেন্ড। তাইলে এইখানেও বেসিক্যালি একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট দিক থেকে অতিক্রম করতেছে একই সময় পর পর। তো যেহেতু টু অ্যান্ড ফ্রো মোশন, যেহেতু স্পন্দন গতিটা হচ্ছে একটা বিশেষ ধরনের পর্যাবৃত্ত গতি। স্পন্দন গতিটা কি, স্পন্দন গতিটা হচ্ছে একটা বিশেষ ধরনের পর্যাবৃত্ত গতি, যেই পর্যাবৃত্ত গতিতে সরল সঞ্জিত, সরি, যেই পর্যাবৃত্ত গতিতে বেসিক্যালি একটা নির্দিষ্ট বিন্দুকে, হ্যাঁ সে দুই দিক থেকেই অতিক্রম করতেছে, কিন্তু টাইম ডিফারেন্সটা তোমাকে দেখতে হবে। যখনই আমি একই টাইম ডিফারেন্স নিব, একই টাইম ডিফারেন্সে ও একটা বিন্দুকে একই দিক থেকে অতিক্রম করবে, একটা বিন্দুকে ও সবসময় কি করবে, একই দিক থেকে অতিক্রম করবে। তো এই ধরনের মোশনকে আমরা কি বলি, এই ধরনের মোশনকে আমরা বলি হচ্ছে অসিলেটরি মোশন বা স্পন্দন গতি। যেমন আমাদের দোলনার গতি, সরল দোলকের গতি, এই ধরনের গতিকে আমরা অসিলেটরি মোশন বা স্পন্দন গতি বলতে পারি। ঠিক আছে, আচ্ছা। তো এই যে স্পন্দন গতি আছে, অসিলেশন আছে, অসিলেশন বেসিক্যালি অনেক বড় জিনিস। তো এই সকল ধরনের অসিলেশনে এখন এরকম একটা কথা আমরা বলতে পারি, যেটা কি কথা, সেইটা হচ্ছে সকল স্পন্দন গতি, সকল স্পন্দন গতি পর্যাবৃত্ত গতি। সকল স্পন্দন গতি কি, সকল স্পন্দন গতি হচ্ছে পর্যাবৃত্ত গতি। এইটা একটা ঠিক কথা, দিস ইজ কারেক্ট। স্পন্দন গতি হইতে গেলে অবশ্যই ওকে কি হইতে হবে, পর্যাবৃত্ত গতি হইতে হবে। কিন্তু তোমাকে যদি এই কথা বলে যে সকল পর্যাবৃত্ত গতি স্পন্দন গতি, সকল পর্যাবৃত্ত গতি কি, সকল পর্যাবৃত্ত গতি হচ্ছে স্পন্দন গতি। তো দিস ইজ নট রাইট। সকল পর্যাবৃত্ত গতি স্পন্দন গতি হবে না, ডিফারেন্স আছে। কেন পর্যাবৃত্ত গতি স্পন্দন গতি হবে না? কারণ এই যে এটা একটা পর্যাবৃত্ত গতি, এটার মধ্যে কি সেই টু অ্যান্ড ফ্রো মোশন আছে, যাওয়া আসা আছে, যাচ্ছে অর্ধেক আসছে অর্ধেক, সেটা তো নাই। তো এইটাকে আমরা কি বলতে পারবো না, এইটাকে আমরা স্পন্দন গতি বলতে পারবো না, দো এটা পর্যাবৃত্ত গতি, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। আচ্ছা, এবং স্পন্দন গতির ক্ষেত্রে আরেকটা বেসিক জিনিস আছে, যে এটা আমাদের স্পন্দন গতির একদম বেসিক সম্পর্কের মধ্যে পড়ে, স্পন্দন গতির বেসিক সম্পর্কের মধ্যে পড়ে। সেইটা কি, সেটা হচ্ছে, আচ্ছা সে তার আগে এই জিনিসটা একটু বুঝেন। ধরেন আমি তো ববটাকে টান দিয়ে বি বিন্দুতে নিয়ে গেছিলাম, ববটাকে টান দিয়ে কি করছিলাম, বি বিন্দুতে নিয়ে গেছিলাম। এখন নিয়ে মনে করেন ধরে আসি, নিয়ে ববটাকে আমি কি করছি, ধরে রাখছি। তো এইখান থেকে ববটাকে যখন আমি ছেড়ে দিব, ববটাকে যখন আমি ছেড়ে দিব, তো ছেড়ে দিলেই এই ববটা
কি করতেছে, দৌড় দিচ্ছে না ওর এ বিন্দুর দিকে, যে অবস্থায় সে ছিল ওই অবস্থার দিকে ও দৌড় দিচ্ছে। তো কেন দৌড় দিচ্ছে? কারণ এই ডিরেকশন বরাবর ওর উপর একটা ফোর্স কাজ করতেছে, এই ডিরেকশন বরাবর ওর উপর একটা ফোর্স কাজ করতেছে, নাহলে তো দৌড় দেওয়ার কথা না, ছিল তো স্থির। তো ছেড়ে দেওয়ার কারণে যখনই ও দৌড় দিচ্ছে তখন এই ডিরেকশন বরাবর ওর উপর একটা ফোর্স কাজ করতেছে। সো এই ফোর্সটাকে আমরা বলি হচ্ছে প্রত্যয়নী বল বা রিস্টোরিং ফোর্স। তো এইটারও কথাবার্তা হবে সামনে, বা এখন থেকেই আমরা কথাবার্তা শুরু করি। প্রত্যয়নী বল বা রিস্টোরিং ফোর্স। তো এই প্রত্যয়নী বল বা রিস্টোরিং ফোর্স মানে কি? নামের ভিতরেই আছে, মানে বাংলাটা একটু খটোমটো, ইংলিশটা ভালো। রিস্টোরিং ফোর্স, রিস্টোর করা, আগের জায়গায় ফেরত নিয়ে যাওয়া, আগের জায়গায় ফেরত নিয়ে যাওয়া, এটাকে কি বলে? এটাকে বলে হচ্ছে রিস্টোর, রিস্টোর করা, রিস্টোরিং ফোর্স। তো যে কোনো ধরনের স্পন্দন গতির জন্য এই রিস্টোরিং ফোর্সের একটা কমন ইকুয়েশন আছে, যদিও এটা আমাদের লাগবে না খুব বেশি। সেটা হচ্ছে এফ ইজ ইকুয়ালস টু হচ্ছে মাইনাস কে ওয়াই টু দি পাওয়ার এন। এফ ইকুয়ালস টু কি? এফ ইকুয়ালস টু হচ্ছে মাইনাস কে ওয়াই টু দি পাওয়ার এন, যেখানে পরিচয়গুলো একটু আমরা জেনে রাখি। ওয়াইটা কি? ওয়াই নিয়ে সামনে আমাদের প্রচুর কথাবার্তা আছে। ওয়াই হচ্ছে, আচ্ছা এইখানে তাহলে তো আবার অন্য একটা কনসেপশন চলে আসতেছে, সেটা হচ্ছে ওয়াই এর পরিচয়টা দেই। সো এই যে রিস্টোরিং ফোর্সটা আছে, রিস্টোরিং ফোর্সটা আসলে কি করতেছে? রিস্টোরিং ফোর্সটা ওকে এ বিন্দুর দিকে নিয়ে যেতে চাচ্ছে না, রিস্টোরিং ফোর্সটাকে কি করতে চাচ্ছে? এ বিন্দুর দিকে নিয়ে যেতে চাচ্ছে। তো এই যে এ বিন্দু, যেখানে শুরুতে বস্তুটা স্থির অবস্থায়, স্টেবল অবস্থায় ছিল, এই বস্তুটা শুরুতে এ বিন্দুতে স্টেবল অবস্থায় ছিল, তখন কি ওর মধ্যে কোনো দোলাদুলি শুরু হয়েছিল? না, দোলাদুলি শুরু হয় নাই। দোলাদুলি শুরু হইল কখন? যখন ওকে আমি টান দিয়ে বি বিন্দুতে নিয়ে গেলাম, এবং নিয়ে গিয়ে ধরে রাখলেও কিন্তু কোনো দোলাদুলি শুরু হবে না। ওকে যখন আমি ছেড়ে দিচ্ছি, ওকে যখন আমি ছেড়ে দিচ্ছি এই পজিশন থেকে, তখন ওর মধ্যে এই দোলাদুলিটা শুরু হইলো, অসিলেশনটা শুরু হইলো। তো এই যে বস্তুটা, বস্তুটা আবারও কি করতে চাচ্ছে? এ বিন্দুর দিকে ধাবিত হইতে চাচ্ছে। এখন তুমি বলতে পারো যে ভাই এ বিন্দুর দিকে তো আসলো, তাহলে আইসে এখানে দাঁড়ায় গেল না কেন? দাঁড়ায় গেল না এই কারণে, কারণ যখন এখান থেকে ছেড়ে দিছি তখন এই ফোর্সের কারণে, ফোর্স আছে তার মানে এক্সিলারেশন আছে, সো ওর মধ্যে একটা বেগ তৈরি হয়েছে। তো ওই বেগটা বেসিক্যালি ওকে এই এ বিন্দুতে থাকতে দেয় নাই। এই বস্তুটা আবার এই বেগের কারণে যেতে যেতে বি প্রাইম বিন্দুতে চলে গেছে। তো আবার ওখান থেকে এই রিস্টোরিং ফোর্স আবার ওকে কি করছে? রিস্টোরিং ফোর্স আবার ওকে পিছন দিকে টেনে আনছে, আবার ওকে এ বিন্দুতে আনছে। তো নামতে নামতে আবারও বেগ তৈরি হয়ে গেছে, বেগের জন্য ও আবার বি বিন্দুতে চলে গেছে, এইভাবে ও দুলতে আছে। তো আমার কথা হচ্ছে এখান থেকে আমরা একটা ছোট্ট জিনিস একটু বলে নেই, সেটা হচ্ছে এই যে বিন্দুটা, এই যে বিন্দুটা, যেটা হচ্ছে ওর মোস্ট স্টেবল পজিশন, যেখান থেকে আসলে এই দোলাদুলি শুরু হয় নাই, যেখানে ও কোনো টানাটানি করার আগে স্থির অবস্থায় ছিল, সেই পজিশনটাকে আমরা বলি হচ্ছে সাম্যাবস্থা। সাম্যাবস্থা বা এইটাকে বলা যায় হচ্ছে ইকুইলিব্রিয়াম। এটাকে কি বলা যায়? এটাকে বলা যায় হচ্ছে সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়াম পজিশন। তো সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়াম পজিশন, এটা জেনে আমার লাভ কি? এটা জেনে আমার লাভ হচ্ছে ওই যে ওই পাশে ওয়াই লিখছি, ওই ওয়াই এর তাৎপর্যটা কি? ওই ওয়াইটা হচ্ছে সাম্যাবস্থান থেকে, ওই ওয়াই এর তাৎপর্য হচ্ছে সাম্যাবস্থান থেকে কণার সরণ। ওয়াইটা হচ্ছে সাম্যাবস্থান থেকে কণার সরণ। আর এনটা কি বাবা? এনটা হচ্ছে যে কোনো বেজোড় সংখ্যা, অর্থাৎ এন এর মান হইতে পারে 1, এন এর মান হইতে পারে 3, 5, 7, এরকম যে কোনো কিছু। তো এরকম যে কোনো কিছু বেজোড় সংখ্যা, এটা হইলে কাহিনীটা আসলে কি হয়? এটা হইলে কাহিনীটা এরকম, খেয়াল করো, খেয়াল করো। সাপোজ ধরো এটা তো সাম্যাবস্থা, ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থাকে আমরা নাল পয়েন্ট বা জিরো হিসেবে চিন্তা করতে পারি, ঠিক আছে?
এখন সাম্যাবস্থান থেকে আমি কি বলছি, সরণটা কত, সরণটা হচ্ছে ওয়াই, কণাটা কদ্দূর সরে গেছে এটাকে আমরা কি বলতেছি, এটাকে আমরা বলতেছি হচ্ছে ওয়াই। এখন কণাটা যদি সাম্যাবস্থান থেকে ডান পাশে সরে যায়, কণাটা যদি সাম্যাবস্থান থেকে ডান পাশে সরে যায়, তাহলে এটাকে আমি কি বলতে পারবো, এটাকে আমি বলতে পারবো হচ্ছে প্লাস ওয়াই। সাম্যাবস্থান থেকে ডান পাশে সরে গেছে, এটাকে আমি কি বলবো, এটাকে আমি বলবো হচ্ছে প্লাস ওয়াই। মিশাই দিলাম, এটা লাগবে না আমাদের। আর সাম্যাবস্থান থেকে যদি বাম পাশে সরে যায়, সাম্যাবস্থান থেকে বাম পাশে সরে গেলে সেটাকে আমরা কি বলবো, সেইটাকে আমরা বলবো হচ্ছে মাইনাস ওয়াই। সরণ ডানে গেলে সরণ পজিটিভ, বামে গেলে সরণ হচ্ছে নেগেটিভ। এই যে সরণের মান প্লাস মাইনাস হচ্ছে, এইটা হইলে ওই ইকুয়েশনটায় খেয়াল করেন, সাপোজ আমি ধরে নিলাম ওয়াই এর ভ্যালু হচ্ছে পজিটিভ। ওয়াই এর ভ্যালুটা কি, ওয়াই এর ভ্যালুটা হচ্ছে পজিটিভ। আচ্ছা, ওয়াই এর ভ্যালু যদি পজিটিভ হয়, তখন তুমি খেয়াল করো ওয়াই এর ভ্যালু পজিটিভ, তখন এইটার উপরে এন এর মান যে কোনো বেজোড় সংখ্যা বসাও, আলটিমেটলি জিনিসটা পজিটিভই থাকতেছে। তখন এফ এর মান, শুরুতে তো একটা মাইনাস চিহ্ন আসেই, সো এফ এর মান তখন কি হয়ে যাবে, এফ এর মান তখন নেগেটিভ হয়ে যাবে। আচ্ছা, আবার খেয়াল করো, আমি ধরে নিলাম ওয়াই এর মান হচ্ছে নেগেটিভ। তো ওয়াই এর মান যদি নেগেটিভ হয়, তাহলে নেগেটিভের উপরে পাওয়ারটা হচ্ছে বিজোড়, তাহলে নেগেটিভ নেগেটিভ কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে, সরি নেগেটিভ নেগেটিভ, নেগেটিভ টু দি পাওয়ার অড নাম্বার, সো ওইটা নেগেটিভই থাকবে। ওই নেগেটিভের সাথে সামনের মাইনাসটা গুণ হয়ে যাবে, তো মাইনাস মাইনাস গুণ হয়ে গেলে জিনিসটা কি হয়ে যাবে, জিনিসটা হয়ে যাবে প্লাস। তো তখন এফ এর ভ্যালুটা কি হয়ে যাবে, এফ এর ভ্যালুটা হয়ে যাবে হচ্ছে পজিটিভ। তো এখান থেকে এইটুকু আইডিয়া জাস্ট আমরা রাখি, এটা যখন আমরা আমাদের জাস্ট পরের স্লাইডটায় যাব, যখন আমরা সরল ছন্দিত স্পন্দনটাকে অনেক বেশি ভালোভাবে ফিল করব, বুঝতে পারবো, তখন এই জিনিসটা আমাদের লাগবে। সেইটা হচ্ছে ওয়াই এর ভ্যালু, সরণের ভ্যালু যদি পজিটিভ হয়, তাইলে ফোর্সের ভ্যালুটা হচ্ছে নেগেটিভ, আবার সরণের ভ্যালু যদি নেগেটিভ হয়, তখন ফোর্সের ভ্যালুটা হচ্ছে পজিটিভ। একটা পজিটিভ হলে আরেকটা নেগেটিভ, এরকম একটা ব্যাপার থাকে। তো এইখান থেকে আমরা মোটামুটি কি বুঝলাম, এইখান থেকে আমরা মোটামুটি বুঝলাম যে এই হচ্ছে আমাদের স্পন্দন গতি। স্পন্দন গতিটা কি, স্পন্দন গতিটা হচ্ছে এক ধরনের টু অ্যান্ড ফ্রো পিরিয়ডিক মোশন, আসা যাওয়া করবে যে কোনো একটা নির্দিষ্ট এটা বক্রপথ হইতে পারে, সরল রেখা হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, ঠিক আছে, যে কোনো একটা নির্দিষ্ট রাস্তা দিয়ে সে যাবে আসবে। তো এটার কেতাবি সংজ্ঞাটা আমাদের স্লাইডে লেখা আছে, আমি দেখাই দিব যে যাত্রাপথের অর্ধেক সময় পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোনো কণা যাত্রাপথের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে, বাকি অর্ধেক সময় আদি গতির বিপরীত দিকে যদি যায়, তাহলে সেইটাকে আমরা কি বলতে পারি, সেইটাকে আমরা বলতে পারি হচ্ছে স্পন্দন গতি বা অসিলেটরি মোশন। ঠিক আছে, আচ্ছা, তো গেল, আমরা দুইটা জিনিস পাইছি। আমরা ফার্স্টে পর্যাবৃত্ত গতি বুঝছি, র্যান্ডম যে কোনো শেপ হইতে পারে, শেপের কোনো দেখার টাইম নাই, জাস্ট সময় ব্যবধান একই রেখে একটা বিন্দুকে একই দিক থেকে অতিক্রম করবে। আচ্ছা, আর এখানে স্পন্দন গতিটা কি, যাওয়া আসা, টু অ্যান্ড ফ্রো, এদিক ওদিক। তো এই টু অ্যান্ড ফ্রোর মধ্যে কনফিউশন লাগতে পারে যে ভাইয়া তো একবার এদিক থেকে একবার ওই দিক থেকে, তো এটা আমরা ব্যাখ্যা করছি যে এই আসছে, সো এই যে আসছে, এই পাশ থেকে যে আসছে, এইটার সময় ব্যবধান ফিক্সড, একটা নির্দিষ্ট সময় পরপর নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে অতিক্রম করবে। তো এই হচ্ছে ঘটনা। তো এবার আমরা দেখব হচ্ছে সরল ছন্দিত স্পন্দন, সিম্পল হারমোনিক অসিলেশন। তো এই যে স্পন্দন গতি আছে, অসিলেটরি মোশন আছে, অসিলেটরি মোশন অনেক কিছু হইতে পারে, অসিলেটরি মোশন অনেক কিছু হইতে পারে। এর মধ্যে আমরা সবচাইতে সহজ ফর্মটা, সবচাইতে ইজি, নামের ভিতরেই আছে সিম্পল, আমরা সবচাইতে সহজ ফর্মটা দেখব। তো আমরা সবচাইতে কি করব, আমরা সবচাইতে হচ্ছে সহজ ফর্মটা দেখব, সেইটা হচ্ছে সরল ছন্দিত স্পন্দন। ঠিক আছে, সিম্পল হারমোনিক অসিলেশন, অনেকখানি সিম্পল হারমোনিক মোশনও বলতে পারে, খুব বেশি যায় আসে না, তারা নাই, চিল। তো এই সিম্পল হারমোনিক অসিলেশন, এইটার ব্যাপারটা কি আসলে, এইটার ব্যাপারটা হচ্ছে এইটাও এক ধরনের স্পন্দন গতি। স্পন্দন গতির ক্ষেত্রে কি কথা ছিল, এইটা এক ধরনের পর্যাবৃত্ত গতি। স্পন্দন গতি হওয়ার জন্য পর্যাবৃত্ত গতি হওয়াটা ম্যান্ডেটরি। সরল ছন্দিত স্পন্দন হওয়ার জন্য অবশ্যই এটাকে পর্যাবৃত্ত গতি হইতে হবে,
স্পন্দন গতি হইতে হবে, তারপর আরেকটা স্পেশাল ক্রাইটেরিয়া বা আরো দুই একটা স্পেশাল ক্রাইটেরিয়া ও যদি ফুলফিল করে তাহলে তাকে আমরা সরল ছন্দিত স্পন্দন বলবো। তো এই সরল ছন্দিত স্পন্দনের বৈশিষ্ট্যটা হচ্ছে যে হ্যাঁ এইটা একটা টু অ্যান্ড ফ্রো মোশন হবে, কিন্তু টু অ্যান্ড ফ্রো ইন আ স্ট্রেইট লাইন। একটা সরল রৈখিক স্পন্দন গতি হইতে হবে। কি হইতে হবে? একটা সরল রৈখিক স্পন্দন গতি হইতে হবে। সাপোজ আমি ধরে নিলাম এইটা যদি একটা এ বিন্দু হয়, এইখানটায় এইটা যদি একটা বি বিন্দু হয়, তাহলে এখান থেকে ওখানে যাবে, আবার মনে করো ওখান থেকে এখানে আসবে। তো এই যে যাওয়া আসা করতেছে, কিন্তু তাহলে তুমি দেখো যাওয়া আসা করলেই কি ছিল? স্পন্দন গতি। যাওয়া আসা করলেই কি ছিল? স্পন্দন গতি। কিন্তু ওই যাওয়া আসাটা কি হইতে হবে? ওই যাওয়া আসাটা হইতে হবে হচ্ছে সরল রৈখিক। ঠিক আছে, এখানে আমরা কিসের উদাহরণ দেখছিলাম? সরল দোলক দিয়ে দেখছিলাম। সরল দোলকের ক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে, ধরো সরল দোলকের বিস্তার খুব কম, বিস্তার হচ্ছে 4 ডিগ্রির কম। সো এই 4 ডিগ্রির কম বিস্তার হলে সরল দোলকটাকে টান দিয়ে যখন ছেড়ে দিচ্ছি, তখন এই সরল দোলকটা খুব অল্প 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 করে দুলবে। ওই সরল দোলকটা কি করবে? খুব অল্প অল্প করে দুলবে। সো এই যে খুব অল্প অল্প করে দোলা, এই দোলাটাকে আমরা সরল ছন্দিত স্পন্দন বলতে পারি, বাট এতটা অ্যাপ্রোপ্রিয়েট হয় না। ঠিক আছে, 4 ডিগ্রির কম হইলে ঠিক আছে, বাট একটু বেশি যদি কৌণিক বিস্তার হয় তাইলে আর এটা খাটে না। আমাদের সিম্পল হারমোনিক মোশন বা সিম্পল হারমোনিক অসিলেশনের সবচাইতে ভালো এক্সাম্পল হইতে পারে আমাদের স্প্রিং এর গতি। আমাদের স্প্রিং এর যেই গতি আছে, মনে করি এইখানে কোনো একটা দেয়ালের সাথে একটা স্প্রিং আটকানো ছিল, একটা ভর। তো আমি কি করছি? আমি হচ্ছে এই স্প্রিং সহ পুরা জিনিসটাকে হচ্ছে প্রসারিত করছি। তো প্রসারিত করে এটাকে আমি ছেড়ে দিচ্ছি। তো ছেড়ে দিলে কি হবে? জিনিসটা এই দুলবে, এই দুলবে। তো এই সংকুচিত হচ্ছে, প্রসারিত হচ্ছে। খেয়াল করো, একটা নির্দিষ্ট সরল রেখা বরাবর এই বস্তুটা যাওয়া আসা করছে। সো টু অ্যান্ড ফ্রো মোশন ইন এ স্ট্রেট লাইন ইজ কল্ড সিম্পল হারমোনিক অসিলেশন। ঠিক আছে, আচ্ছা। তো এই যে সিম্পল হারমোনিক অসিলেশনের কথা আমরা বলতেছি, এই সিম্পল হারমোনিক অসিলেশন নিয়েই আমাদের আসলে যাবতীয় সকল কথাবার্তা, আমাদের গানা বাজানা সবকিছু এই সিম্পল হারমোনিক অসিলেশনকে নিয়ে। আপনি হয়তো সামনে গেলে আর বেশি ওই স্পন্দন গতি, পর্যাবৃত্ত গতি এগুলোর কথা শুনবেনও না। আমরা শুধু সিম্পল হারমোনিক অসিলেশন এই টপিকের কথাই বলে যাব। আচ্ছা, তো যেহেতু বলতেছিলাম যে যত ধরনের অসিলেশন আছে, সব ধরনের অসিলেশনের মধ্যে সিম্পল হারমোনিক অসিলেশনটা হচ্ছে সবচাইতে সিম্পলেস্ট ফর্ম, সবচাইতে ইজি ফর্ম। তো ওই যে আমরা স্পন্দন গতির ক্ষেত্রে আমরা এইরকম একটা ইকুয়েশন দেখছিলাম যে এফ ইজ ইকুয়ালস টু হচ্ছে মাইনাস কে ওয়াই টু দি পাওয়ার এন। তো এই এন এর ভ্যালু যখন 1 হয়ে যাবে, তখন আমরা পাবো হচ্ছে সিম্পল হারমোনিক অসিলেশন। এই জিনিসটা আমি আমাদের এই পুরা ভিডিও সিরিজে অনেকবার লিখবো, সিম্পল হারমোনিক অসিলেশন, এসএইচও। তার মানেই বুঝবেন সরল ছন্দিত স্পন্দন। এসএইচও মানেই সরল ছন্দিত স্পন্দন। তো এন এর ভ্যালু যখন 1 হয়ে যাবে, তো তখন সেটা কি হবে? তখন সেটা হয়ে যাবে হচ্ছে সিম্পল হারমোনিক অসিলেশন। দ্যাট মিনস তখন ইকুয়েশনটা কি দাঁড়াবে? তখন ইকুয়েশনটা দাঁড়াবে এফ ইকুয়ালস টু হচ্ছে মাইনাস কে ইন্টু ওয়াই। এফ ইকুয়ালস টু কি? এফ ইকুয়ালস টু হচ্ছে মাইনাস কে ইন্টু ওয়াই। তো এই হচ্ছে আমাদের সিম্পল হারমোনিক অসিলেশনের একদম বেসিক একটা চেহারা, এবং এই চেহারার উপর বেস করে আমরা অনেক কিছু করব। তো এখান থেকে ছোট করে দুই একটা কথা যদি একটু বলে দেই, সাপোজ আমি এই স্প্রিংটার কথাই চিন্তা করি, বা স্প্রিংটা দরকার নেই, আমি যে কোনো একটা পার্টিকেলের কথা চিন্তা করি। আচ্ছা, পার্টিকেলের কথা চিন্তা করার আগে ওই ইকুয়েশন থেকে আসো। আমরা কি পাইছি? এফ সমান আমরা কি পাইছি? এফ সমান আমরা পাইছি হচ্ছে মাইনাস কে ওয়াই। এবং এইখান থেকেও আমরা এই জিনিসটা বলতে পারি যে ওয়াই যদি পজিটিভ হয়, তাহলে
এফ হবে হচ্ছে নেগেটিভ। এখানে তো আর কোনো পাওয়ার টাওয়ারের কোনো ব্যাপার নাই, খুব সিম্পলি ওয়াই এর ভ্যালু যদি পজিটিভ বসায় দেই তাহলে এফ এর ভ্যালু কি হয়ে যাবে, নেগেটিভ। আবার ওয়াই এর ভ্যালু যদি নেগেটিভ বসায় দেই তাইলে এফ এর ভ্যালু হয়ে যাবে কি, পজিটিভ। তো এই দুইটার সম্পর্কটা কি, এই দুইটার সম্পর্কটা হচ্ছে বিপরীত। ত্বরণ যেদিকে হচ্ছে বলটা রিস্টোরিং ফোর্স, প্রত্যয়নী বল, এই প্রত্যয়নী বলটা কোন দিকে কাজ করতেছে, প্রত্যয়নী বলটা কাজ করতেছে তার বিপরীত দিকে, রিস্টোরিং ফোর্সটা কাজ করতেছে তার বিপরীত দিকে। এটাকে আমরা কি বলি, এইটাকে আমরা বলি হচ্ছে প্রত্যয়নী বল। এফ আর দিয়ে চাইলে তোমরা লিখতে পারো, এফ আর দিয়ে চাইলে লিখতে পারো, বা এফ লিখলেও সমস্যা নাই। এফ আর বা এফ, এটা দিয়ে আমরা কি বুঝাই, এটা দিয়ে আমরা বুঝাই হচ্ছে রিস্টোরিং ফোর্স বা প্রত্যয়নী বল। ঠিক আছে, আচ্ছা। তো এখন এইখান থেকে খেয়াল করো, এখান থেকে আমরা খুব ছোট একটা কাজ করতে পারি। এফ এফ সমান আমরা কি জানি, এফ সমান আমরা জানি হচ্ছে এম এ, সবাই জানি। তাহলে এফ সমান এম এ, এই জায়গা থেকে কি লেখা যায়, এই জায়গা থেকে লেখা যায় হচ্ছে মাইনাস কে ইন্টু ওয়াই, এফ সমান মাইনাস কে ইন্টু ওয়াই। বা এইখান থেকে এ সমান কি লেখা যায়, এ সমান লেখা যায় হচ্ছে মাইনাস কে বাই এম ইন্টু ওয়াই। এরকম একটা রিলেশনশিপ আমরা পাইছি। এ সমান কি, এ সমান হচ্ছে মাইনাস কে বাই এম ইন্টু ওয়াই। আচ্ছা, তো এইখান থেকে খেয়াল করেন কেটা কি, কেটা হচ্ছে এক ধরনের কনস্ট্যান্ট। এই যে কেটা পাইছি, কে লিখতেছি আমরা বারবার, তো এই কে দিয়ে আমরা কি বুঝাই, কে দিয়ে বুঝাই এটা হচ্ছে এক ধরনের ধ্রুবক। এটাকে আমরা স্প্রিং ধ্রুবক বলি, মোস্ট অফ দ্য কেসেস স্প্রিং ধ্রুবক, সরল ছন্দিত স্পন্দনের ধ্রুবকও বলা যায়। সো এটা মেইনলি স্প্রিং ধ্রুবক, ঠিক আছে। আর এমটা কি, এমটা হচ্ছে ওই যে বস্তুর ভর, বস্তুটা যেটা সরল ছন্দিত স্পন্দনে দুলতেছে সেইটার ভর। তো এ ইকুয়ালস টু কি, এ ইকুয়ালস টু হচ্ছে মাইনাস কে বাই এম। তো কে একটা কনস্ট্যান্ট, এম একটা কনস্ট্যান্ট, এদেরকে নিয়ে আমার কোনো কাহিনী নাই। আমি ছোট্ট একটা কাহিনী করতে পারি হচ্ছে ওয়াই এবং এ কে নিয়ে। সেটা কি, সেটা হচ্ছে এই ইকুয়েশনে আমি যদি ওয়াই এর ভ্যালু 0 বসায় দেই তাইলে এক্সিলারেশনের ভ্যালু কি হয়ে যায়, এক্সিলারেশনের ভ্যালু 0 হয়ে যায়। ওয়াই এর ভ্যালু যদি 0 হয় তাইলে এক্সিলারেশনের ভ্যালু কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, বুঝি। আর যদি ওয়াই এর ভ্যালু ওয়াই থাকে বা সামথিং কিছু একটা থাকে, নট 0 কিছু একটা থাকে, তাইলে এক্সিলারেশনের একটা মান থাকবে। তো এইখান থেকে এইটুকু জিনিস আমরা পাইছি, এখান থেকে এইটুকু জিনিস আমরা পাইছি, বুঝতে পারছি। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করেন, এই জায়গা থেকেও তো আমি এইটা বলতে পারি যে ওয়াই যদি পজিটিভ হয় তাইলে এক্সিলারেশনটা হবে নেগেটিভ, এবং ওয়াই যদি নেগেটিভ হয় তাইলে এক্সিলারেশনটা হবে পজিটিভ। এখান থেকে এটা বলা যায়, অবশ্যই যায়। এবং খেয়াল করো, এই যে কে বাই এমটা দেখতে পাচ্ছি আমরা, এই যে কে বাই এমটা দেখতে পাচ্ছি, এই কে বাই এম এর ব্যাপারটা কি, এটা আমি শুরুতেই বলছি একবার, যেটা হচ্ছে কেটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, মোস্ট অফ দ্য টাইম এটা হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট। তো কে একটা কনস্ট্যান্ট, আর এমটা কি, এমটা তো হচ্ছে স্প্রিং এ ঝুলানো ভর, বা যেই বস্তুটা সরল ছন্দিত স্পন্দনে দুলতেছে তার ভর। তো বস্তুর ভরও আমরা কনস্ট্যান্ট বলতে পারি এই সমস্ত কেসে, যে বস্তুর ভরটাও হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে কনস্ট্যান্টকে আমি কি করতেছি, কনস্ট্যান্ট দিয়ে ভাগ করতেছি। তো কনস্ট্যান্টকে যদি কনস্ট্যান্ট দিয়ে ভাগ করে দেই, তার মানে আলটিমেটলি জিনিসটা কি থাকতেছে, আলটিমেটলি জিনিসটা থাকতেছে হচ্ছে কনস্ট্যান্ট। তো কনস্ট্যান্টকে কনস্ট্যান্ট দিয়ে ভাগ করতেছি, জিনিসটা থাকতেছে কনস্ট্যান্ট। এবং কে হচ্ছে ধ্রুবক, একটা ধনাত্মক সংখ্যা, এম এইটাও একটা ভর, ধনাত্মক সংখ্যা। সো দুইটাই তো পজিটিভ নাম্বার, দুইটাকে পজিটিভ হইতে হবে, নাইলে কিন্তু এই রিলেশনটা টিকবে না, যে একটা পজিটিভ হইলে আরেকটা নেগেটিভ হবে। এই রিলেশনটা টিকার জন্য কি হইতে হবে, এই রিলেশনটা টিকার জন্য কে এবং এম দুইটারই পজিটিভ হইতে হবে। তো এই যে লাইনটা আমরা পাইছি যে এ সমান কি, এ সমান হচ্ছে, এ সমান হচ্ছে কে বাই এম, এইখান থেকে আমরা সরাসরি একটা কথা লিখতে পারি, যেহেতু ধ্রুবক, যেহেতু দুইটাই ধ্রুবক, তো ধ্রুবকটা সরাই নিলে কি হবে, ধ্রুবকটা সরাই নিলে একটা সমানুপাতিক চিহ্ন আসবে। ধ্রুবকটা সরাই নিলে কি হবে, একটা সমানুপাতিক চিহ্ন আসবে। তো সেই সমানুপাতিক চিহ্নটা বসায় দিলে আমরা এইখান থেকে বেসিক্যালি
সরল সন্ধিত স্পন্দনের জন্য একটা বেসিক ইকুয়েশন পাই যাই। কি বেসিক ইকুয়েশন পাইছি আমরা? বেসিক ইকুয়েশন পাইছি হচ্ছে যে সরল সন্ধিত স্পন্দনের সিম্পল হারমোনিক মোশনের ত্বরণটা হচ্ছে কি? ত্বরণটা হচ্ছে সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। কেমনে বিপরীতমুখী বুঝছি? কারণ একটা প্লাস হলে একটা মাইনাস, একটা মাইনাস হলে আর একটা প্লাস, অপোজিট। এটা আমরা ছবি থেকেও ভালোভাবে বুঝবো, বাট আমরা গ্রাফিক্যালি জিনিসটা বুঝে আসলাম যে কাহিনীটা হচ্ছে এইরকম। এ ইজ প্রপোর্শনাল মাইনাস ওয়াই, ত্বরণ সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। তো এই জিনিসটা একটু বুঝি আমরা, এই জিনিসটা একটু বুঝি। ধরেন আমি চিন্তা করলাম এইখানে একটা পার্টিকেল আছে, এই পার্টিকেলটা কি করতেছে? এই পার্টিকেলটা সরল সন্ধিত স্পন্দনে দুলবে। তো এখন ও যেই জায়গায় আছে এইটাকে আমি মনে করি এইটা হচ্ছে ওর ইকুইলিব্রিয়াম, বা এইটা কি? এইটা হচ্ছে ওর সাম্যাবস্থা। এইটা কি? এইটা হচ্ছে ওর সাম্যাবস্থা। তো এই সাম্যাবস্থা থেকেও কি করবে? সাম্যাবস্থা থেকে ও ডানে বামে দুলতে থাকবে। তো এই সাম্যাবস্থা থেকে ও মনে করি ডান দিকে গেল। এই যে সাম্যাবস্থা থেকে ডান দিকে গেল, এটা কি? এটাকে ধরে নিলাম এটা হচ্ছে ওর সরণ। তো এইটাকে বললাম এইটা হচ্ছে প্লাস ওয়াই। তো প্লাস ওয়াই পর্যন্ত ও গেছে। তো এই জায়গায় যখন গেছে তখন ওর মধ্যে কোনো বেগ আছে? যখন ও সর্বোচ্চ মানে সবচেয়ে ডানে চলে গেছে, ডানে সর্বোচ্চ যদ্দূর যায়, এটাকে আমরা বলতে পারি হচ্ছে এক্সট্রিম পয়েন্ট, বা এটার আরেকটা নাম আছে আমরা জানবো সামনে গেলে, এটাকে বলে হচ্ছে বিস্তার। এদিকে এখন না যাই। তো ডানে সর্বোচ্চ চলে গেল, কদ্দূর চলে গেল? এক্সট্রিম পয়েন্ট পর্যন্ত চলে গেল। এখন এক্সট্রিম পয়েন্ট পর্যন্ত চলে গেছে, যদি ওর মধ্যে আরেকটু বেগ বাকি থাকতো তাইলে তো ও আরো যাইতো। যেহেতু ও আর যাইতে পারতেছে না, তার মানে ওর মধ্যে আর কোনো বেগ বাকি নাই। তো এই জায়গায় আমি বলতে পারি এই জায়গায় ওর মধ্যে ভেলোসিটি কি হয়ে গেল? এই জায়গায় ওর মধ্যে ভেলোসিটি 0 হয়ে গেছে, ও আর সামনে যাইতে পারতেছে না। আচ্ছা, এখন খুব ভালো কথা, ও মনে করো এই বিন্দু পর্যন্ত গেছে। এখন যাওয়ার পরে ত্বরণটা ওকে কি চাইবে? সবসময় ওকে কি করতে চাইবে? আদি অবস্থান, ইকুইলিব্রিয়াম পজিশন, সাম্যাবস্থার দিকে ধাক্কা দিয়ে নিয়ে যেতে চাইবে। বা রিস্টোরিং ফোর্সটা সবসময় ওকে কি করতে চাইবে? রিস্টোরিং ফোর্সটা সবসময় ওকে সাম্যাবস্থার দিকে টান দিবে। তাহলে রিস্টোরিং ফোর্সটা কাজ করতেছে মনে করো এই বরাবর কি কাজ করতেছে? রিস্টোরিং ফোর্সটা কাজ করতেছে। সিমিলারলি এই ডিরেকশন বরাবরই কি কাজ করতেছে? এই ডিরেকশন বরাবরই এক্সিলারেশন কাজ করতেছে। তাহলে ত্বরণ যেদিকে কাজ করতেছে, তাহলে এবার বস্তু কি করতেছে? এবার বস্তু এই সাম্যাবস্থার দিকে যাইতেছে। তো ত্বরণ যেদিকে কাজ করতেছে সেদিকে যদি বস্তু যাইতে থাকে, তাহলে বস্তুর বেগের মান কি হইতে থাকবে? বেগের মান বাড়তে থাকবে। তো যখন ও ওর সাম্যাবস্থায় চলে আসছে, যখন চলে আসছে, আমরা এরকম একটা কাহিনী দেখছি যে যখন ওয়াই এর মান 0, সরণের মান যখন 0, তখন ত্বরণের মান কি? 0। সরণের মান যখন 0 তখন ত্বরণের মান 0। তো সাম্যাবস্থানে যখন আসছে তখন সরণের মান 0, তখন ত্বরণের মানও কি? ত্বরণের মানও 0। তাহলে ওর বেগ বাড়ছে কতক্ষণ পর্যন্ত? ওর বেগ বাড়ছে হচ্ছে ইকুইলিব্রিয়াম পজিশন পর্যন্ত, সাম্যাবস্থান পর্যন্ত ওর বেগ বৃদ্ধি পাইছে। এরপরে ত্বরণের মান 0 হয়ে গেছে, তাহলে এরপরে আর কোনো ত্বরণ কাজ করতেছে না, তার মানে ওর বেগের মান আর বৃদ্ধি পাবে না। তাইলে এইখান থেকে এইরকম একটা আইডিয়া পাইলাম যে সাম্যাবস্থায় আসলে এই কণাটার বেগের মানটা কি হয়? সর্বোচ্চ। কেমনে? আমরা আরেকটু যাই, সামনে যাই। এখন মনে করো সাম্যাবস্থায় আসছে, ধরলাম বেগের মান সর্বোচ্চ না, বেগের মান সামথিং ভি, কোনো একটা বেগ আছে। তো এখন এই পজিশন থেকে ও আবার কি করবে? বাম পাশে যাইতে থাকবে। ও বাম পাশে আসলো, মনে করি এরকম পজিশন পর্যন্ত আসলো। এখানে সে কদ্দূর পর্যন্ত আসছে? ধরে নিলাম সে এখানে মাইনাস ওয়াই পর্যন্ত আসছে। তো মাইনাস ওয়াই পর্যন্ত যদি ও আসে, ঠিক আছে, সো এখন সাম্যাবস্থান থেকে কোন দিকে আসছে? ও বামে আসতেছে। তো বামে আস্তে আস্তে ও কদ্দূর পর্যন্ত আসবে? এক্সট্রিম পয়েন্ট পর্যন্ত আসবে। এই পাশেও ওর এক্সট্রিম
পয়েন্ট পর্যন্ত আসবে। সো আসলো এক্সট্রিম পয়েন্ট পর্যন্ত। তো এই এক্সট্রিম পয়েন্টে আসার পরে আর তো সামনে যাইতে পারবে না। কেন সামনে যাইতে পারবে না? কারণ বেগ নাই। বেগ থাকলেই না ও সামনে যাইতো। তো যেহেতু বেগ নাই, তো এই জায়গায়ও কি হয়ে যাবে? এই জায়গায়ও ফিক্স হয়ে যাবে, লক হয়ে যাবে। মানে এখানে ওর বেগের মান 0 হয়ে যাবে। তো এই পজিশনেও ওর বেগের মান কি হবে? এই পজিশনেও ওর বেগের মান হয়ে যাবে হচ্ছে 0। এখন কণাটা কি বেগের মান 0 হয়ে গেলে সে এখানে দাঁড়ায় থাকবে? না, এখানে তো দাঁড়ায় থাকবে না। সে আবার কি করতে চাইবে? সাম্যাবস্থানের দিকে আসতে চাইবে। স্প্রিংটাকে টান দিয়ে নিয়ে গেছিলাম, তো স্প্রিংটা যাওয়ার পরে কি এখানে দাঁড়ায় থাকবে? না, আবারও মানে সাম্যাবস্থার দিকে যাইতে চাইবে। তো এইখানেও কাহিনী কি হচ্ছে? এইখানেও হচ্ছে রিস্টোরিং ফোর্সটা কাজ করতেছে হচ্ছে এই ডিরেকশন বরাবর, সাম্যাবস্থানের দিকে রিস্টোরিং ফোর্সটা কাজ করতেছে, এবং এক্সিলারেশনটাও কাজ করতেছে কোন দিকে? এক্সিলারেশনটাও কাজ করতেছে হচ্ছে সাম্যাবস্থানের দিকে। তো এই দিক বরাবর যখন আবার আসতেছে, তো আসলো, তো এক্সিলারেশন এইদিকে, বস্তুর বেগও কোন দিকে? বস্তুর বেগও এইদিকে। তো আস্তে 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 যতই আসবে, যতই সাম্যাবস্থার দিকে যেতে থাকবে, ত্বরণের দিকে যাচ্ছে তো বস্তুটা। তো ত্বরণ যেদিকে হচ্ছে বস্তু সেদিকে যাচ্ছে, তাহলে বেগের মান কি হচ্ছে? বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, বাড়তে বাড়তে এইখান পর্যন্ত আসলো। তো এইখানে আসলে আবারও তো দেখতেছি এই পজিশনে আসলে ত্বরণের মান কি হয়ে যাচ্ছে? ত্বরণের মান 0 হয়ে যাচ্ছে। তাহলে বেগের মানটা সর্বোচ্চ কোথায় হচ্ছে? একদম ডানে চলে গেছিলাম, ডানে এক্সট্রিম পয়েন্ট, বেগের মান কি হয়ে গেছিল? 0। ত্বরণ, ত্বরণের কারণে বস্তু গতিশীল হইলো, সাম্যাবস্থানে আসলো, সাম্যাবস্থানে আইসে দেখতেছি ত্বরণের মান 0 হয়ে গেছে। তো এই যে ত্বরণের মান 0 হয়ে গেছে, এখানে একটা মজার কাহিনী আছে বলতেছি। ত্বরণের মান 0 হয়ে গেছে, তার মানে বেগ আর বাড়তেছে না। তাহলে আমি বুঝি যে এই পয়েন্টে বেগের মানটা কি? এই পয়েন্টে বেগের মানটা হচ্ছে সর্বোচ্চ। আচ্ছা, এখন মজার কথা হচ্ছে, মনে করেন এই পার্টিকেলটা এইখান থেকে যাইতে লাগছে। এই পার্টিকেলটা কি করতেছে? এইখান থেকে যাইতেছে। এইখান থেকে যখন যাইতেছে, যাওয়ার সময় সে মনে করো এখান থেকে, সে এখান থেকে এই ডিরেকশন বরাবর যাচ্ছে, এখান থেকে এই ডিরেকশন বরাবর যাচ্ছে। তো যখন সে এই ডিরেকশন বরাবর যাচ্ছে, এই ডিরেকশন, ও এই ডিরেকশন বরাবর যাওয়ার সময়, এই ডিরেকশন বরাবর যাওয়ার সময় তার বেগটা তো এইটা, এই ডিরেকশন বরাবর যাচ্ছে, তাহলে এই হচ্ছে তার বেগের ডিরেকশন। এই মুহূর্তে তার বেগের ডিরেকশন হচ্ছে এইটা। কিন্তু এই বেগটা কি? ত্বরণের বিপরীত দিকে। বেগটা কি? ত্বরণের বিপরীত দিকে। তার মানে যখনই পার্টিকেলটা সাম্যাবস্থান থেকে এক্সট্রিমের দিকে যাচ্ছে, তখন বস্তুটা যাচ্ছে আসলে তার ত্বরণের বিপরীত দিকে। তো ত্বরণের বিপরীত দিকে যদি যাইতে থাকে, তাইলে সে আসলে বেগের মান কমতেছে কমতেছে কমতেছে, যখনই এক্সট্রিমে পৌঁছাইছে তখন তার বেগের মান কি হয়ে গেছে? 0। আবার এইখান থেকে সে যখন যাওয়া শুরু করছে ত্বরণের দিকে, তখন তার বেগের মান বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, বাড়তে বাড়তে যখনই ইকুইলিব্রিয়াম সাম্যাবস্থায় আসছে, তখন ত্বরণের মান 0 হয়ে গেছে। ত্বরণের মান 0 হওয়া মানে কি? ত্বরণের মান 0 হওয়া মানে বেগ আর বাড়তে পারবে না। সো এই পয়েন্টে যেই বেগটা আছে, সেই বেগটাই হচ্ছে ওর সর্বোচ্চ মান, বেগের সর্বোচ্চ মান ভি ম্যাক্স। তো এই হচ্ছে মোটামুটি আমাদের সিম্পল হারমোনিক মোশনের এক ধরনের কথাবার্তা, যে কোনো একটা পার্টিকেলকে আমরা কি করব? সরল রৈখিকভাবে স্পন্দন গতিতে দুলতে দিব। সরল রৈখিক হইতে হবে এবং স্পন্দন গতি হইতে হবে। সো সরল রৈখিক স্পন্দন গতিতে ও যদি দুলতে থাকে, সরল রৈখিক স্পন্দন গতিতে ও যদি দুলতে থাকে, তাইলে এর জন্য দুইটা জিনিস নেসেসারি। একটা হচ্ছে যে বলটা হবে, সেই বলটা হবে হচ্ছে রিস্টোরিং ফোর্সটা সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। এবং তার চাইতেও বড় কথা কি? তার চাইতেও বড় কথা হচ্ছে বস্তুর যেই ত্বরণ আছে, সেই ত্বরণের মানটা সরণের সমানুপাতিক হবে এবং বিপরীতমুখী হবে। মানে সরণ যখন বাড়বে, ত্বরণ তখন বাড়বে। খেয়াল করো, ত্বরণের মান ম্যাক্সিমাম কোথায়? ত্বরণের মান ম্যাক্সিমাম কোথায়? এই পজিশনে ত্বরণের মান 0। তো যখন ছেড়ে দিছি, সো ছেড়ে দেওয়ার মুহূর্তে বেসিক্যালি ওর ত্বরণের মানটা ম্যাক্সিমাম। যেই মুহূর্তে ছেড়ে দিছি, সেই মুহূর্তে ওর ত্বরণের মানটা কি? ম্যাক্সিমাম। তো এই ম্যাক্সিমাম ত্বরণ এইদিকে যাচ্ছে, ত্বরণের মান কমতেছে কমতেছে কমতেছে। এখন এখানে তুমি বলতে পারো যে ভাই ত্বরণের মান কমতেছে, তাইলে বেগের মান বাড়তেছে কেমনে? আমি তো বলতেছি এইখানে ত্বরণের মান ম্যাক্সিমাম,
এইখানে ত্বরণের মান 0, তাহলে তো ত্বরণের মান কমে যাচ্ছে। তো ত্বরণের মান কমে যাচ্ছে, কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি বেগের মান বৃদ্ধি পাচ্ছে। কাহিনী কি? তো এটা আসলে ঠিক আছে, কনফিউজড হওয়ার কিছু নাই। সাপোজ আমি বললাম যে শুরুতে ত্বরণের মান ধরে নিলাম 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে বেগ বাড়তেছে। একটু পর ত্বরণের মান ধরে নিলাম 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তো কি বেগ বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। রেটটা কম, অল্প অল্প বাড়তেছে, কিন্তু বাড়তেছে। এরপরে মনে করলাম যে ত্বরণের মান হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এখনো কিন্তু বেগ বৃদ্ধি পাচ্ছে, এখনো বেগটা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু আস্তে আস্তে অল্প অল্প করে বৃদ্ধি পাচ্ছে। ইভেন যদি এরকম হয় ত্বরণের মান 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এইরকমও যদি হয়, হ্যাঁ, তখনও বেগ বৃদ্ধি পাচ্ছে, কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কিছু বেসিক জিনিসপত্র পাইছি, আমরা সংজ্ঞাগুলো দেখব, বইয়ের যে কিতাবি সংজ্ঞাগুলো আছে আমরা সেই সব কিছু দেখব। আমরা আজকে কোনো ইকুয়েশনের দিকে গেলাম না এই ভিডিওতে, কারণ প্রথম লেকচার আমি চাইছি আপনারা একটু গল্পই শুনেন, সরল ছন্দিত স্পন্দন, পর্যাবৃত্ত গতি, এই জিনিসপত্রগুলো একটু ফিল করেন, সেটাই চাইছি। তো জাস্ট আমি সরল ছন্দিত স্পন্দনটা যদি একবার একটু রিক্যাপ করি শুরু থেকে। সরল ছন্দিত স্পন্দন মানে এটাই আমাদের লাগবে, মেইন কনসেপশন সবকিছু এটার উপর বেস করা। সেটা হচ্ছে একটা টু অ্যান্ড ফ্রো মোশন ইন এ স্ট্রেইট লাইন, একটা সরল রৈখিক স্পন্দন গতি হইতে হবে। সরল দোলক যেরকম এরকম ইউ আকৃতির এরকম একটা শেপে দুলতেছিল, এইরকম ইউ শেপে দুললে হবে না, ওকে সরল রেখায় যাওয়া আসা করতে হবে। এটা সবচেয়ে ভালো এক্সাম্পল হচ্ছে আমাদের স্প্রিং এর গতি। ঠিক আছে, আচ্ছা, তো সরল ছন্দিত স্পন্দনের ক্ষেত্রে আমাদের যেটা বেসিক চেহারাটা আসে প্রত্যয়নী বলে, সেটা হচ্ছে এফ ইকুয়ালস টু মাইনাস কে ওয়াই। এফ ইকুয়ালস হচ্ছে মাইনাস কে ওয়াই, ওই যে আগে দেখছিলাম এন এর মানটা 1 হয়ে যায়, তো ডিটেলস আমাদের লাগবে না। এফ সমান এম এ, এখান থেকে আমরা পাই এ সমান হচ্ছে মাইনাস কে বাই এম, এ সমান হচ্ছে মাইনাস কে বাই এম। সো কে এখানে কনস্ট্যান্ট, স্প্রিং ধ্রুবক, এম হচ্ছে বস্তুর ভর, দুইটাই কনস্ট্যান্ট। তো কনস্ট্যান্টকে কনস্ট্যান্ট দিয়ে ভাগ করলে কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্টটা যদি উঠায় দেই তাহলে একটা সমানুপাতিক চিহ্ন আসে। এই হচ্ছে সেই সমানুপাতিক সম্পর্ক, এবং এই লাইনটাকে আমাদের বইতে এইভাবে বলা আছে: সরল ছন্দিত স্পন্দন গতিসম্পন্ন কোনো কণার ত্বরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। এবং এইটা মনে রাখতে হবে, এই সরণটা অলওয়েজ সাম্যাবস্থান থেকে সরণ। এই যে ওয়াইটা আমি বলতেছি, এই ওয়াইটা কি? ওয়াইটা হচ্ছে অলওয়েজ সাম্যাবস্থান থেকে সরণ। ওয়াইটা কি? ওয়াইটা হচ্ছে সাম্যাবস্থান থেকে সরণ। আমি জাস্ট আপনাকে একটা ছোট এক্সাম্পল দেই। মনে করি, ধরে নিলাম এই হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম পজিশন, এই ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ডানে এটা গেল হচ্ছে এক্সট্রিম পর্যন্ত, এইটুকু দূরত্ব মনে করলাম হচ্ছে 5 সেন্টিমিটার। এই দূরত্বটা কত? কদ্দূর এসে গেছে? সে 5 সেন্টিমিটার গেছে। এখন কোনো একটা পার্টিকেল তো এখানে আমার একটা আছে, এটাকে ধরা যাবে। কোনো একটা পার্টিকেল মনে করি এই দিকে যাচ্ছে, পার্টিকেলটা কোন দিকে যাচ্ছে? পার্টিকেলটা ডান দিকে যাচ্ছে। সো পার্টিকেলটা ডান দিকে যাইতে যাইতে কোনো একটা মোমেন্টে সে এরকম একটা জায়গায় আছে যে এইটুকু দূরত্ব কত? এইটুকু দূরত্ব হচ্ছে 2 সেন্টিমিটার। এইটুকু দূরত্ব কত? এইটুকু দূরত্ব হচ্ছে 2 সেন্টিমিটার। তো সে এখন এই জায়গায় আছে, সে যাচ্ছিল কোন দিকে? সে যাচ্ছিল হচ্ছে এই দিকে, সে ডান দিকে যাচ্ছিল, এক্সট্রিমের দিকে যাচ্ছিল। তাইলে সরণ আমরা মেজার করবো কোত্থেকে? সাম্যাবস্থান থেকে মেজার করবো। তাহলে সাম্যাবস্থান থেকে সরণ কত? সাম্যাবস্থান থেকে সরণ হচ্ছে 2 সেন্টিমিটার। এখন সে গেল, সে এক্সট্রিম পয়েন্টে গেল। ধরতে কি পারবো এটাকে? শার্ট কল হয়ে যাবে, পারছি নানান কাহিনী করে। তো এবার সে এক্সট্রিম পয়েন্টে গেল এক্সট্রিম পয়েন্টের দূরত্ব কত? এক্সট্রিম পয়েন্টের দূরত্ব হচ্ছে 5 সেন্টিমিটার। এখন 5 সেন্টিমিটার থেকে সে ফেরত আসতেছে, এক্সট্রিম পয়েন্ট থেকে সে কি করতেছে? ফেরত আসতেছে। এখন ফেরত আসতে আসতে যে কোনো একটা মোমেন্টে সে এইবার এই দিকে ফেরত আসতেছে। তার গতি এখন কোন দিকে? তার গতি এখন এই দিকে। তো এই দিক বরাবর আসতে আসতে সে মনে করলাম 1 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করতেছে।
কতদূর দূরত্ব অতিক্রম করছে? এক্সট্রিম পয়েন্ট থেকে কত দূরত্ব অতিক্রম করছে? এক্সট্রিম পয়েন্ট থেকে সে অতিক্রম করছে 1 সেন্টিমিটার দূরত্ব। তো এই যে এক্সট্রিম পয়েন্ট থেকে 1 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করছে, এখন এই পয়েন্টে সে অবস্থান করতেছে, এই যে এই পয়েন্টে কণাটা অবস্থান করতেছে। এখনো যদি আপনাকে জিজ্ঞেস করে যে কণাটার সরণ কত, আপনি যদি ভুলে বলে ফেলেন 1 সেন্টিমিটার, তাইলে ভুল হবে। কেন? কারণ সরণটা এইখানেও আপনাকে মেজার করতে হবে সাম্যাবস্থান থেকে, ইকুইলিব্রিয়াম পজিশন থেকে। সরণটা মেজার করতে হবে সাম্যাবস্থান থেকে। কণাটা ডানে যাক বামে যাক, যাওয়ার সময় আসার সময় যা খুশি তাই হোক, কণাটার মোশন মুভমেন্ট যা খুশি তাই হোক, অলওয়েজ মনে রাখবো যে আমাকে কি করতে হবে? ডিসপ্লেসমেন্ট, সরণ হিসাব করতে হবে হচ্ছে সাম্যাবস্থান থেকে, ম্যান্ডেটরি। ঠিক আছে, এইটা একটু মাথায় রাখবো আমরা সবাই। তো এই হচ্ছে আমাদের টুকটাক সমস্ত কথাবার্তা সরল সন্ধিত স্পন্দন, স্পন্দন গতি এবং পর্যাবৃত্ত গতি নিয়ে। একটু কেতাবি কথাবার্তাগুলো একটু দেখে আসি। এখানে পর্যাবৃত্তিক ঘটনার কথা বলা হয়েছে। পর্যাবৃত্তিক ঘটনা দুই ধরনের হইতে পারে, এটা একদম বেসিক। সংজ্ঞাগুলো পড়ে নেবেন, 1 নম্বরের জন্য এই সংজ্ঞাগুলো আসতে পারে। একটা হচ্ছে স্থানিক পর্যায়বৃত্ততা, একটা হচ্ছে কালিক পর্যায়বৃত্ততা। স্থানিক পর্যায়বৃত্ততার ব্যাপারটা কি? যেমন ধরো তোমরা বড় বড় সেতু দেখছো, তো ওই সেতুর যে পিলারগুলো আছে, এই পিলারগুলা একটা নির্দিষ্ট দূরত্ব পরপর বসায়, একটা নির্দিষ্ট দূরত্ব পরপর বসায়, স্থানিক পর্যায়বৃত্ততা। আবার মনে করো হচ্ছে আমাদের রাস্তায় ল্যাম্পপোস্ট আছে, ল্যাম্পপোস্ট তো না, ল্যাম্পপোস্ট এরকম হয় না, ওই যে কত কিলোমিটার যাচ্ছি, ঠিক আছে, দূরত্ব পরিমাপ করার জন্য, ঢাকা আর 60 কিলোমিটার, ঢাকা 55 কিলোমিটার, এইরকম। তো এই যে দূরত্ব, একটা নির্দিষ্ট দূরত্ব পর পর আমাদের এই সাইনবোর্ডগুলো টাঙানো হচ্ছে, তো এইগুলা হচ্ছে স্থানিক পর্যায়বৃত্ততার উদাহরণ। আর কালিক পর্যায়বৃত্ততা, বেশিরভাগ যা কিছু আছে সবই কালিক পর্যায়বৃত্ততা, সময়, সেকেন্ডের কাটা, ঘন্টার কাটা, মিনিটের কাটা, এই সবগুলো হচ্ছে কালিক পর্যায়বৃত্ততার উদাহরণ। ঠিক আছে, তোমার জন্মদিন, যে বছর ঘুরে আসে 30শে ফেব্রুয়ারি, তোমার জন্মদিন কবে? 30শে ফেব্রুয়ারি, প্রতি বছর 30শে ফেব্রুয়ারি তোমার জন্মদিন। ঠিক আছে, আচ্ছা, ওকে। পর্যাবৃত্ত গতি, আমরা একটু সংজ্ঞাগুলো দেখে ফেলি। কোনো গতিশীল বস্তু কণার গতি যদি এমন হয় সেটা গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে, এবারে আসো, ফার্স্ট কথা হচ্ছে নির্দিষ্ট সময় পর পর। ফার্স্টে আমাকে কি লক করা লাগবে? সময়টা লক করা লাগবে। আগে সময় লক করেন, আগেই যদি বলেন একই দিক থেকে অতিক্রম করে তাইলে ভেজাল। আগে সময় লক করবো, এই ছিল আমাদের 1 নম্বর পয়েন্ট। তো নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, তাহলে সেই গতিকে আমরা বলি হচ্ছে পর্যাবৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন। এই যে কোনো ধরনের পর্যাবৃত্ত গতি, আমরা অনেকগুলো উদাহরণ দেখছি। আচ্ছা, স্পন্দন গতির কথাটা কি বলছে? পর্যাবৃত্ত গতি সম্পন্ন। সো স্পন্দন গতি হওয়ার জন্য আমরা একটা ছোট ভিনচিত্রের মতো বানাইতে পারি। বিষয়টা এরকম, ধরো এই পুরা ইউনিভার্স হচ্ছে পর্যাবৃত্ত গতির ইউনিভার্স। এই পুরা ইউনিভার্স কি? এই পুরা ইউনিভার্স হচ্ছে পর্যাবৃত্ত গতি, এটার ভিতরে যা আছে সব পর্যাবৃত্ত গতি। এখন এই পর্যাবৃত্ত গতির মধ্যে কিছু স্পেশাল পর্যাবৃত্ত গতি আছে যেগুলো আসলে অসিলেটরি মোশন বা স্পন্দন গতি। তো এই পর্যাবৃত্ত গতির মধ্যে কিছু মোশন আছে যেগুলাকে আমরা কি বলবো? যেগুলাকে আমরা বলবো হচ্ছে অসিলেশন বা স্পন্দন গতি। ঠিক আছে, আচ্ছা। আবার এই যে স্পন্দন গতি আছে, স্পন্দন গতি অনেক কিছু হইতে পারে। এই যে মনে করো একটা সুরশলাকা বা একটা স্টিলের স্কেল, কিছু একটা এরকম একটু দুলতেছে, এদিক ওইদিক দোলাদুলি করতেছে। তো এই যে দোলন, সেটা সেমি অর্ধবৃত্তাকার পথেও হইতে পারে, সরল রেখে হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। তো এই দোলনটা যদি এক্স্যাক্টলি সরল রেখায় হয়, তাহলে এই ধরনের গতিকে আমরা কি বলতে পারি? এই ধরনের গতিকে আমরা বলতে পারি হচ্ছে সিম্পল হারমোনিক অসিলেশন। এত বাংলা কথা লিখতে পারবো না, তো এখান থেকে দেখলে মনে থাকবে আপনাদের, সেটা কি? সকল সরল ছন্দিত স্পন্দন গতি, কিন্তু সকল স্পন্দন গতি, এই যে বাইরের জিনিসপাতিগুলা, এই যে এখানেও কিছু জিনিসপাতি আছে, সকল স্পন্দন গতি সরল ছন্দিত স্পন্দন না। আবার সকল স্পন্দন গতি পর্যাবৃত্ত গতি, কিন্তু সকল পর্যাবৃত্ত গতি স্পন্দন গতি না।
আচ্ছা, এবং স্পন্দন গতি এবং পর্যাবৃত্ত গতি এই দুইটার মধ্যেই একটা কমন ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে রিস্টোরিং ফোর্স, প্রত্যয়নী বল, যে ওকে আদি অবস্থায় সাম্যাবস্থার দিকে স্টেবল পজিশনের দিকে নিয়ে আসতে চায় একটা ফোর্স। এই ফোর্সটাকে আমরা বলছি হচ্ছে প্রত্যয়নী বল বা রিস্টোরিং ফোর্স। এই প্রত্যয়নী বল স্পন্দন গতিতে আছে, এই প্রত্যয়নী বল হচ্ছে আমাদের কি বলছি, প্রত্যয়নী বল হচ্ছে আমাদের স্পন্দন গতিতে আছে, সরল সন্ধিত স্পন্দনে আছে, বাট পর্যাবৃত্ত গতিতে কোনো প্রত্যয়নী বল নাই। ঠিক আছে, আচ্ছা, তো পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তু যদি পর্যায়কালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে, বাকি অর্ধেক সময় একই দিকে একই পথে তার বিপরীত দিকে চলে, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে স্পন্দন গতি। স্পন্দন গতির উদাহরণ দোলনা, সরল দোলক, এইসবগুলো স্পন্দন গতি। ইভেন স্প্রিংটাও স্পন্দন গতি, বাট স্পেশাল স্পন্দন যেটা হচ্ছে সরল সন্ধিত স্পন্দন। তো এখানে বেশ কিছু এক্সাম্পল দেওয়া আছে, সার্কুলার মোশন, পিরিয়ডিক মোশন, সবকিছু ছবি টবি একটু দেখে নিন। আচ্ছা, এরপরে চলে আসি হচ্ছে সরল সন্ধিত স্পন্দন। তো সরল সন্ধিত স্পন্দন গতি সম্পন্ন, এখানে দেখো মানে সংজ্ঞার বদলে জিনিসটা আসলে তোমাকে বেশি স্পেসিফিক করতে গেছে, তোমাকে বলছে কম্পনশীল। তো কম্পনশীল মানে হচ্ছে আসলে স্পন্দন গতি সম্পন্ন কোনো কণা। কম্পনশীল বলতে কি বোঝানো হয়েছে? কম্পনশীল বলতে বোঝানো হয়েছে স্পন্দন গতি সম্পন্ন কোনো কণা, অর্থাৎ কোনো বস্তু কণার ত্বরণ সাম্যাবস্থান থেকে কণাটির সরণের সমানুপাতিক, কণাটির সাম্যাবস্থান থেকে সরণের সমানুপাতিক, এ সমানুপাতিক হচ্ছে ওয়াই, সাম্যাবস্থান থেকে সরণের সমানুপাতিক, সর্বদাই সাম্যাবস্থান অভিমুখী। সর্বদাই কি? সর্বদাই হচ্ছে সাম্যাবস্থান অভিমুখী। তো খেয়াল করো, এই যদি একটা স্প্রিং হয়, এই যদি স্প্রিং হয়, স্প্রিংটাকে তুমি টান দিছো, টেনে লম্বা করছো, তাইলে তোমার সরণ কোন দিকে? সরণ ডান দিকে। কিন্তু এখান থেকে যখন তুমি স্প্রিংটাকে ছেড়ে দিবা, এখান থেকে যখন তুমি স্প্রিংটাকে ছেড়ে দিবা, তখন ত্বরণটা কি হবে? সাম্যাবস্থান অভিমুখী হবে। ত্বরণটা কি হবে? সাম্যাবস্থান অভিমুখী, সাম্যাবস্থানের দিকে যাইতে চাইবে। সরণটা কোন দিকে? সরণটা সাম্যাবস্থান থেকে বাইরের দিকে, ত্বরণটা কোন দিকে? সাম্যাবস্থানের দিকে। তো এ ইজ প্রপোর্শনাল হচ্ছে মাইনাস ওয়াই। ঠিক আছে, তো এইটাকে আমরা কি বলি? এইটাকে আমরা বলি হচ্ছে সরল দোলগতি, বা ভালো নামটা হচ্ছে সরল সন্ধিত স্পন্দন। সরল সন্ধিত স্পন্দনের কিছু বৈশিষ্ট্য আছে। সরল দোলগতি হলো এক ধরনের রৈখিক পর্যাবৃত্ত গতি, বলছি এটা আমরা শুরুতেই। কোনো বস্তুকণা একই সময়ে বারবার নির্দিষ্ট সরল রেখাংশ বরাবর, দেখো সরল রেখাংশ বলছে, সরল রেখাংশ, সরল রেখাই হইতে হবে এরকম কোনো ব্যাপার নাই। যেমন ধরো ওই যে কি বলতেছিলাম, যে একটা সিম্পল পেন্ডুলাম যে খুবই ছোট অ্যাঙ্গুলার ডেভিয়েশনে ঘুরতেছে, খুবই ছোট অ্যাঙ্গেল, এই এই টিকটিক করে দুলতেছে, ঠিক আছে, 4 ডিগ্রির কম, লেস দেন 4 ডিগ্রি। তো এরকম যদি হয় তাও কিন্তু মনে হবে যে অলমোস্ট একটা সরল রেখার মতো, সরল রেখাংশ। তো সরল রেখাংশ পথে যদি যাওয়া আসা করে, সেটাকে আমরা বলবো হচ্ছে সরল সন্ধিত স্পন্দন। সরল দোলগতি সম্পন্ন কণার ত্বরণ সর্বদা সাম্যাবস্থান অভিমুখী, ত্বরণ সবসময় সাম্যাবস্থান অভিমুখী। এক্সট্রিমের দিকে যাচ্ছে তখনও সাম্যাবস্থান অভিমুখী। এখন যখন এক্সট্রিমের দিকে যাচ্ছে, এই হচ্ছে ওর সাম্যাবস্থা, এটা আমরা বলছি। যখন এক্সট্রিমের দিকে যাচ্ছে, তাহলে বেগ কোন দিকে? বেগ হচ্ছে ডান দিকে, বেগ হচ্ছে ডান দিকে। তাহলে ত্বরণ কোন দিকে? ত্বরণ হচ্ছে বাম দিকে। তাহলে এই জায়গায় বেগটা কি হচ্ছে? এই জায়গায় বেগটা হচ্ছে কমবে। ওই জায়গায় বেগটা কি হয়ে যাবে? ওই জায়গায় বেগটা হচ্ছে কমে যাবে। আবার মনে করো যখন এক্সট্রিমে পৌঁছায় গেছে, এক্সট্রিম থেকে এবার কোন দিকে আসবে? সাম্যাবস্থানের দিকে আসবে। তখন বেগ কোন দিকে? তখন বেগ হচ্ছে বাম দিকে। তো তখন যেহেতু বেগ আর ত্বরণ একই দিকে, তখন বেগটা কি হবে? তখন বেগটা হচ্ছে বাড়বে। ঠিক আছে, যখন সাম্যাবস্থান থেকে এক্সট্রিমের দিকে যাচ্ছে, তখন বেগটা ত্বরণের বিপরীত দিকে, এই জন্য বেগের মান কমতেছে কমতেছে কমতেছে, কমে 0 হয়ে গেল। এক্সট্রিমে গেল, বেগের মান কত? 0। যখনই আবার ওখান থেকে আসতেছে, তখন তো ত্বরণ সাম্যাবস্থানের দিকে ওকে টেনে নিয়ে আসতে চাচ্ছে, দিরিম করে লাফ দিচ্ছে স্প্রিংটা। তো যখনই এরকম আসতে চাচ্ছে, তখন কি হচ্ছে? প্রতি মুহূর্তে বেগের মান বাড়তেছে, বাড়তে 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 এক্সট্রিম পর্যন্ত, সরি, ইকুইলিব্রিয়ামে আসলে বেগের মানটা সর্বোচ্চ, ত্বরণের মান 0 হয়ে গেল, আবার যাচ্ছে। তো আবার যখন যাইতে থাকবে, আবার যখন এদিকে যাইতে থাকবে, তখন ত্বরণ কাজ করবে এইদিকে। তো
তো এই দিকে যদি যাইতে থাকে তখন বেগের মানটা কমবে, বেগের মানটা কমে যাইতে থাকবে। আর যখন আবারও এই এক্সট্রিম থেকে সে যখন ফেরত আসতে চাইবে তখন বেগের মানটা হচ্ছে বাড়বে। এই হচ্ছে ঘটনা। মজা মজা, প্রচন্ড মজা। আচ্ছা, কণার সরণ সবসময় সাম্যাবস্থান থেকে পরিমাপ করা হয়। ভেরি 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 ইম্পর্টেন্ট লাইন, ভেরি 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 ইম্পর্টেন্ট। কণার সরণ সবসময় আমরা সাম্যাবস্থান থেকে পরিমাপ করব। ডাজেন্ট ম্যাটার বস্তু ডানে যাচ্ছে বামে যাচ্ছে, সাম্যাবস্থান থেকে এক্সট্রিমের দিকে যাচ্ছে, এক্সট্রিম থেকে সাম্যাবস্থানের দিকে আসতেছে, কিচ্ছু ম্যাটার করে না। সরণ সবসময় সাম্যাবস্থান থেকে, ঠিক আছে? এবং সাম্যাবস্থান থেকে বাইরের দিকে, মানে আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে। কণাটির ত্বরণ সাম্যাবস্থান থেকে সরণের সমানুপাতিক, এইটাও আমরা দেখছি। কণাটার ত্বরণ সাম্যাবস্থান থেকে সরণের সমানুপাতিক, এবং যেহেতু বিপরীতমুখী, সরণটা হচ্ছে বাইরের দিকে, সরণটা হচ্ছে সাম্যাবস্থান থেকে বাইরের দিকে, আর ত্বরণটা হচ্ছে সর্বদা সাম্যাবস্থান অভিমুখী। এই দুটো যেহেতু বিপরীত, সো এ ইজ প্রপোর্শনাল হচ্ছে -y। তো এই হচ্ছে আমাদের স্টার্টিং, সরল সন্ধিত স্পন্দন, পর্যাবৃত্ত গতি, এই সমস্ত কিছুর স্টার্টিং। আজকের ক্লাসটা মেইনলি এমনভাবে আমি একটু ডিসক্রাইব করার চেষ্টা করছি যেন একদম জিরো পজিশনও যদি কারো থাকে, ইভেন তুমি যদি 9-10-এ থাকতে, যদিও 9-10-এ আমাদের কিন্তু এই বৈশিষ্ট্যগুলো একরকম বলেই দিছে যে সরল সন্ধিত স্পন্দন এই, এবং এই লাইনগুলো তোমরা জানো, ঠিক আছে? ত্বরণ সরণের সমানুপাতিক, বিপরীতমুখী, মেবি এগুলো বইতে আছে। এখন কতটা মুখস্থ করে আসছেন, কতটা ফিল করছেন আমি জানি না, বাট এখন যেন আসলে ঠিকঠাক মতো বুঝে সামনে আগাইতে পারেন। এবং যেরকমটা বলতেছিলাম যে এইটার অন্যান্য চ্যাপ্টার এটার উপর অনেক বেশি ডিপেন্ড করে। তরঙ্গ বুঝতে হইলে সরল সন্ধিত স্পন্দন বুঝতে হবে, ভৌত আলোক বিজ্ঞান বুঝতে হইলে সরল সন্ধিত স্পন্দন বুঝতে হবে। তো এই ডিপেন্ডেন্সির জায়গাগুলো যাতে ক্লিয়ার থাকে, তো এই জন্য একটু বেসিকটা ক্লিয়ার রাখেন। আজকে আমরা কোনো ধরনের ইকুয়েশনের দিকে গেলাম না, জাস্ট আমরা বেসিক আইডিয়াটা নিলাম। কণা দুলবে, বেগ বাড়বে, বেগ কমবে, ত্বরণ বাড়বে, ত্বরণ কমবে, এই সমস্ত জিনিসগুলো আমরা দেখলাম। আস্তে আস্তে আমরা ইকুয়েশন ডেরাইভ করব, সূত্র দেখব, অন্যান্য থিওরি পড়বো, ম্যাথ করব, অনেক অনেক কিছু করব। তো লেকচার 1 শেষ করছি আপাতত এইখানেই। তোমাদের যে কোনো কথা, কমেন্ট, কোয়েরি, ফিডব্যাক থাকলে ভিডিওর নিচে কমেন্ট করে জানাও। ইনশাআল্লাহ আই উইল ট্রাই টু গেট ব্যাক টু ইউ। থ্যাংক ইউ বাচ্চা লোক, আসসালামু আলাইকুম।